আসসালামু আলাইকুম এভরিওয়ান। বায়োলজি ফাইনাল ডিভিশন লাইভ ক্লাসের বায়োলজি ফার্স্ট পেপারের এই ক্লাসটাতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শামিমা জাহিদ প্রীতি, পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবং টেরমিডি স্কুলের বায়োলজি টিচার। আমার সাথে আছে আমি সুমাইয়া আক্তার, আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে এবং তোমাদের সাথে তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি। আজকের ক্লাসে আমরা বায়োলজি ফার্স্ট পেপার নিয়ে পুরো যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের তোমাদের সাথে একটা ওভারভিউ শেয়ার করব এবং সামনে এইচএসসি পরীক্ষায় কি কি আসতে পারে সেরকম একটা গাইডলাইন আজকের ক্লাসে তোমাদের থাকছে। ক্লাসের প্রথম অংশ আমি তোমাদের প্র্যাকটিস করাবো এবং সেকেন্ড অংশে তোমাদের সাথে তোমাদের সুমাইয়া আপু থাকবে। সো সুমাইয়াকে এখন হচ্ছে বাই বাই করে দেই, আপাতত প্রীতি আপুর সাথে ক্লাসটা করো। ওকে, তোমরা তাহলে আপুর সাথে ক্লাসের ফার্স্ট অংশটা কমপ্লিট করে ফেলো। তোমরা এখানে আমরা মেনলি অবজেক্টিভগুলো সলভ করাবো, একই সাথে আশেপাশে কোন কোন টপিক থেকে অবজেক্টিভ আসতে পারে সেই জিনিসগুলো তোমাদেরকে বলে দিব। তোমাদের আসলে এখন পড়া হয়েই গেছে, তোমরা আমাদের সাথে একটু কোঅপারেট করো, সব অ্যান্সারগুলো নিজেরা যারা পারো সেগুলো রিপ্লাই করে দিও। ওকে, দেখা হচ্ছে তাহলে ক্লাসের শেষ অংশে। তোমরা ভালো করে ক্লাসটা করো, টাটা। আচ্ছা, এখন আমরা প্রথমে তোমাদেরকে ছোট্ট একটু করে বলি, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোমাদের মাথায় টেনশন আসবে কি করবা, অ্যাডমিশন টেস্টের জন্য কি করবা। সো তখন তুমি যদি ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে ইচ্ছুক হও তাহলে আমাদের কিন্তু একটা কোর্স আছে, ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন কোর্স 2025। তুমি চাইলে এই কোর্সটাতে এখনই ভর্তি হয়ে থাকতে পারো। আচ্ছা, এখন জীববিজ্ঞান প্রথম পত্রে আমাদের কি কি থাকছে এগুলো অলরেডি তোমরা 25 জুলাই করে আসছো, তারপর আজকে 26 জুলাই তোমরা হচ্ছে 4টা বাজেও করেছো, এগুলো তোমাদের অলরেডি হয়ে গিয়েছে। সো আমরা প্রথম থেকে একটু চেষ্টা করি করার। প্রথমেই আচ্ছা, আমাদের সাথে কারা জয়েন করেছে কিছু নাম পড়ি। আমাদের সাথে আছে হচ্ছে মুবাশির আছে, আবদুল্লাহ, নোমান আছে, আমির হামজা আছে, তারপর আমি দেখতে পাচ্ছি ইউটিউবে আছে আরিয়ান আছে, তারপর হচ্ছে তাসফিয়া আছে, তাসনিয়া আছে, তারপর জীবন আছে। আচ্ছা, সবাইকে অনেক অনেক স্বাগতম জয়েন করার জন্য। তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কে কোন জেলা থেকে জয়েন করেছো। ঠিক আছে, কে কোন জেলা থেকে জয়েন করেছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং আজকে লাইভ ক্লাসটা একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে করে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডই আজকে ক্লাস থেকে এই সামনে এইচএসসি পরীক্ষাটা যেন একটু ভালো হতে পারে, কেমন কেমন এমসিকিউ আসতে পারে, কেমন কেমন সিকিউ আসতে পারে, এই অল্প সময়ের মধ্যে একটা আইডিয়া নিয়ে নিতে পারে। সো ফার্স্ট শেয়ার করো আর আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। প্রথমে আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারটাতে চলে আসি। ফার্স্ট চ্যাপ্টারটা আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করানোর আগে একটু বলি এখান থেকে কি আসতে পারে। ফার্স্ট চ্যাপ্টারে তুমি দেখবা এখানে অনেকগুলো অঙ্গাণু আছে, যেমন নিউক্লিয়াস আছে, তারপর হচ্ছে প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে। তোমার এই সবগুলো অঙ্গাণু নিয়ে সামগ্রিক একটা ধারণা থাকতে হবে। সামগ্রিক ধারণা মানে অঙ্গাণুগুলোর গঠন আর কাজ, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, গঠন আর কাজ। ঠিক আছে, আর একটা আদর্শ কোষ কেমন হয় এই ছবিটা আঁকা প্র্যাকটিস করতে হবে। প্রথম অংশের এই জিনিসগুলো গেল, নিউক্লিয়াসটাও কিন্তু আছে। ফার্স্ট চ্যাপ্টারকে দুইটা ভাগ যদি করে ফেলি, প্রথম দিককার আমরা এই অঙ্গাণুগুলো পাই, আর শেষের দিকে আমরা যে জিনিসগুলো পাই সেগুলো সাধারণত স্টুডেন্টদের কাছে একটু কঠিন মনে হয়। কি আছে? ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন। এই জিনিসগুলো দেখবা বইতে অনেকগুলো স্টেপ করে আছে, অনেকগুলো 4-5 পেজ করে, আবার কোথাও 2-3 পেজ করে। তুমি তোমাদের একটা সাজেশন থাকবে, তোমরা অবশ্যই এত এত পেজ থেকে একদম ছোট করে 1 পেজে অথবা 2 পেজে নিচে লিখে ফেলো। ইম্পর্টেন্ট লাইনগুলো ছাড়া আরও অনেক অনেক কথা আছে, সেই লাইনগুলোকে কি করবা? স্কিপ করে ফেলবা। শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো রেখে কয়েকটা পয়েন্ট চেষ্টা করো 8-9টার মতো পয়েন্টের মধ্যে যেন তুমি পুরো প্রসিডিউরটা, প্রক্রিয়াটা, যেমন অনুলিপন বা প্রতিলিপন প্রক্রিয়াটি লিখো। তো এখানে তুমি 8-9টা পয়েন্ট দিয়ে পুরো প্রক্রিয়াটাকে শেষ করবা। তারপর হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটি লিখো, এখানেও সেম 8-9টা পয়েন্টের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করো। তুমি রিডিংটা পড়ার পর নিজেই হচ্ছে ছোট করে ফেলো, না হলে পরীক্ষার সময় পরীক্ষার হলে গিয়ে তুমি মনে করে করে পুরো প্রসিডিউরটা লিখবা, এটা কিন্তু তখন করতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা করো, তারপর হলে গেলে তুমি নিজেই বুঝতে পারবা তোমার জন্য ব্যাপারটা কতটা ইফেক্টিভ। আচ্ছা,
ফার্স্ট টাইম, আচ্ছা আচ্ছা। কনক বলছে আমার অনেক রেকর্ডিং ক্লাস করেছে কিন্তু লাইভ ক্লাস ফার্স্ট টাইম করছে। আচ্ছা, আমি এইচএসসি 25-এর ক্লাস বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ক্লাস নিয়েছি, আর আরও কিছু ক্লাস নিয়েছি, কোথায় আমার ঠিক মনে পড়ছে না, ওবিতেও মনে হয় ক্লাস নিয়েছি, আর ইউটিউবে আমার কিছু রেকর্ডিং ক্লাস আছে, সেগুলো মনে হয় অনেকে দেখেছো সবাই। অনেকের কাছে হয়তো বা আমি কিছু কিছু মানুষের কাছে অপরিচিত, নিজের পরিচয় তো দিয়েছি, আর এখন আর দিলাম না। দেখো, উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে কি ধরনের ক্রোমোজোম থাকে? দেহকোষ, আমরা এটা ভালো করে জানি দেহকোষে কেমন ক্রোমোজোম থাকে। দেহকোষ, দেহকোষ বললে আমরা সবসময় টোয়াইস এন, দেহকোষ চ্যাপ্টারের একদম প্রথম দিকে দেহকোষ, জনন কোষ, এরকম দুটো টার্ম আছে না, দেহকোষ আর জনন কোষ। জনন কোষে কি থাকে, দেহকোষে কি থাকে, তারপর জনন মাতৃকোষে কি থাকে, এই জিনিসগুলো একটু সুন্দর করে পড়বা। তোমাদেরকে আবারও একটু মনে করিয়ে দেই, আজকের ক্লাসটাতে কিন্তু তোমাদের ডিটেলসে পড়াবো, চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, এটা এক্সপেক্ট করলে ভুল হবে। ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, অনেক ইম্পর্টেন্ট কথাই বলবো, তোমাদের টাইমটা ওয়েস্ট যাবে না, একটু খেয়াল করলে শুনো। তোমাদের ধরে ধরে পড়াবো না, অনেক লাভ দিয়ে পড়াবো, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। তারপর দেখো, নিচের কোনটি কোষ প্রাচীরের কাজ? কোষ প্রাচীরের কাজ, তার মানে একদম প্রথমে এসেই আপু তোমাদেরকে বলেছি প্রত্যেকটা জিনিসের কাজ অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো কোষ প্রাচীরের কাজ, কোষ ঝিল্লির কাজ, প্রোটোপ্লাজমের কাজ, নিউক্লিয়াসের কাজ, রাইবোজোমের কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজ। তুমি যদি একটু বুদ্ধিমান হও, একটা পেজের মধ্যে প্রত্যেকটার দুইটা করে কাজ নিজে নিজে লিখে ফেলো একসাথে, একটা পেজের মধ্যে প্রত্যেকটা দুটা করে কাজ লিখে ফেলো। এছাড়াও তোমরা যারা বুদ্ধিমান তারা আগে থেকে এরকম কিছু চার্ট বিভিন্ন বইপত্রে দেখেছো, কালেক্ট করে রেখে দিয়েছো, তাদের জন্য তো অনেক সুবিধেই হয়েছে। আর যদি না করে থাকো তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইচএসসি 27-এর ক্লাস করছো আমার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 27, হ্যাঁ 27 তো স্টার্ট হয়ে গিয়েছে, তোমাদের ক্লাস করিয়েছি আমি, আর 26-এ তো রেগুলারই দেখেছো আমাকে। আচ্ছা, এখন হচ্ছে কোষ প্রাচীরের মুখোমুখি অবস্থিত দুটি কূপকে কি বলে? পিট জোড়, জোড়, আর এখানে দুটি, এগুলো বইয়ের একদম পেইড এমসিকিউ। কোষ প্রাচীর গঠনের মূল একক কি? আমরা একটু ফাস্ট যাই, মাইক্রোফাইব্রিল। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে কোন কোষ অঙ্গাণু? কোষ ঝিল্লি। আচ্ছা দেখো, কোনটি জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রক? সাইটোপ্লাজম। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কোন প্রকার হয়ে থাকে? এই প্রশ্নটা একটু দেখো, তোমরা এখানে রাইবোজোমের মধ্যে 70S এরকম দেখো না, 70S 80S, এগুলোর খুব ডিটেলস এখন তোমাদের জানতে হবে না, বাট কোনটাতে 70S কোনটাতে 80S, এবং 70S কত কত নিয়ে তৈরি হয়েছে, 80S কত কত নিয়ে তৈরি হয়েছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, কত কত নিয়ে 80S, কত কত নিয়ে 70S, কারণ এমসিকিউতে সবসময় যে 80S লিখে দিবে এমনটা কিন্তু না। ঠিক আছে, তো তোমার 80Sটা কত, 50S আর 40S, মানে তুমি যদি এমনিতে যোগ করো, তুমি যদি এমনি যোগ করো এটা কিন্তু 100 হয়। 50S, আচ্ছা এটা মনে হয় 60S, আচ্ছা যাই হোক, তোমরা এগুলো কোনটা কত এস সেটা যোগ করবা, 80S কত, 70S কত, যোগফলটা তোমরা অবশ্যই এটার সাথে মিলে না, যোগফল একটু বেশি হয়, কিন্তু তোমার যে কাউন্টটা আছে সেই কাউন্টটা একদম স্পেসিফিক মনে রাখবা। আচ্ছা, তাড়াতাড়ি কেন বলতেছি, কারণ এটা অনেক বড় একটা ক্লাস, আর যে কথাগুলো তাড়াতাড়ি বলছি হোপফুলি তোমরা এগুলো বুঝতে পারছো, এমন না কোনো কঠিন কথাবার্তা আপু বলে ফেলছি। আচ্ছা একটু আস্তে বলছি, একটু স্পিড কমাচ্ছি। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? দিনাজপুর বোর্ড 2017-তে এসেছে, দিনাজপুর বোর্ড 2017-তে এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, গলজি বস্তু, দেখো তোমাদেরকে বারবারই একটা জিনিস বলতেছি, দেখো সবগুলোর কাজ থেকে মেইনলি এমসিকিউগুলো বারবার রিপিট হচ্ছে। গলজি বস্তুর সেই সেম কাজ থেকে আসছে, গলজি বস্তুর একটা কাজ হচ্ছে সে
কোষ প্লেট তৈরি করতে সাহায্য করে। তারপর এন্ডোপ্লাজমিক জালিকার পর্দা কি দ্বারা তৈরি হয়? লিপোপ্রোটিন। এটা হচ্ছে গঠন। আমরা তাহলে কি করব, আমাদের একটা কাজ হচ্ছে অঙ্গাণুগুলোর গঠন আর কাজ ভালো করে মনে রাখবো। অঙ্গাণুগুলোর গঠন আর কাজ, সাথে এডিশনাল যেটা তোমার সবচেয়ে বেশি দরকার, চিত্র আঁকা। একটা কথা বায়োলজিতে আমি অলওয়েজ বলবো, যেহেতু তোমাদের পরীক্ষায় চলে এসছে, ঠিক না, পরীক্ষা চলে এসছে অলরেডি, তোমাদেরকে আরেকবার মনে করে দিই, বায়োলজিতে যত বেশি ছবি আঁকবা তত বেশি নাম্বার। এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। যারা অ্যাপ্লাই করেছো তারা জানো। ছোট্ট করে ছবি আঁকো, এতটুকু লিখো, পাশে নিচে এখানে একটু ছোট্ট করে ছবি আঁকো। প্রশ্নে বলে দেয় নাই ছবি আঁকতে হবে। তোমার প্রশ্নে বললো নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো, ছবি তো চায় নাই, তারপরেও তুমি নিচে ছোট্ট করে একটা ছবি এঁকে দিলা। এটা তোমার খাতার প্রেজেন্টেশনটাকে অনেক হাই লেভেলে করে দিবে। তোমার টিচারের তোমার খাতার প্রতি একটা গুড ইমপ্রেশন তৈরি হবে। সো বায়োলজিতে যেখানে সেখানে ছবি আঁকবা, যত পারো ছবি আঁকো। শিখছো যখন এটা অ্যাপ্লাই করবাই, আর এটা খুব খুব প্লাস পয়েন্ট। চ্যাপ্টার এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। চিত্রের কথা বলি না, চিত্র না, আমি এমসিকিউর কথা, সরি, এমসিকিউতে চিত্রের কথা বলিনি, আমি বলেছি সিকিউর কথা। সিকিউতে বেশি বেশি করে ছবি আঁকবা, এমসিকিউতে ছবি কোথায় থেকে আঁকবা, এটা তো কমন সেন্স। নিচে কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী? কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী? এটা তো জানোই, মাইটোকন্ড্রিয়া। এটা ছোট্টবেলা থেকে পড়ে আসছো। শক্তি রূপান্তরের অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। মানে দুইটা এক সেম অ্যান্সার, কিন্তু একটু ঘুরায় দুইটা বোর্ডে দুই রকম করে দিল। কোষের অভ্যন্তরীণ পিএইচ রক্ষা করে কোনটি? এটা একটা কাজ, কোষ গহ্বরের কাজ। বারবারই বলতেছি, আমরা হচ্ছে কাজ আর গঠনটা পড়ব। বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। সিনোসাইট কি বলা হয়? সিনোসাইট বলা হয়। উপরে দুইটা হবে না, উপরে তিনটা হবেই না। সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম, ওটার ভিতরে যে লিকুইডটা থাকে ওটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তারপর হচ্ছে ক্রোমোনেমা। ক্রোমোনেমাটা আমাদের ওই যে ক্রোমোজোমের মধ্যে কিছু একটা, এখানে আর লাগবে না। ট্রিপলেটস, ট্রিপলেটস তিনটা জিনিসকে নিয়ে তৈরি হচ্ছে, এটা অবশ্যই না। আর কি? সিনোসাইট, সিনোসাইট নিয়ে তোমরা সাইজন্ট, সিনোসাইট, এগুলোতে বহু নিউক্লিয়াস পাওয়া যায়। দুইটাই কিন্তু দন্ত স দিয়ে শুরু হচ্ছে, সাইজন্ট আর একটা হচ্ছে সিনোসাইট। সাইজন্টটা পাবা হচ্ছে তোমরা ম্যালেরিয়াতে, ওইখানেও দেখবা বহু নিউক্লিয়াস বিশিষ্ট। আচ্ছা, কোনটিকে বংশগতির সক্রিয় অংশ বলা হয়? ইউক্রোমাটিন। এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম পার্টটাতে আমরা এগুলো পাবো। যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান ঠিক মাঝখানে, সেটি কোষ বিভাজনে অ্যানাফেজ পর্যায়ে যে অবস্থা প্রাপ্ত হয় তাকে কি বলা হয়? আমরা ক্রোমোজোমগুলোর বিভিন্ন অবস্থান আমরা দেখেছিলাম, এগুলো সবগুলোর নাম খুবই ইম্পর্টেন্ট। দেখো, ভি, এল, আই, জে, কোনটা সাবমেটাসেন্ট্রিক, কোনটা মেটাসেন্ট্রিক, কোনটা অ্যাক্রোসেন্ট্রিক, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউ এখান থেকে একটা থাকবে, এমসিকিউ না থাকলে সিকিউ থাকবে। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো, ঠিক আছে? ভি কোনটা, এল কোনটা, জে কোনটা, আই কোনটা, এগুলো নিয়ে নাম সহ পড়ে নিব। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কোনটি পিউরিন বেস? কোনটি পিউরিন বেস? পিউরিন, পাইরিমিডিন পড়ছি। পিউরিনে কি কি আছে, পাইরিমিডিনে কি কি আছে? বেস মানে হচ্ছে কি? ক্ষার। আমরা অ্যাডিনিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলো পড়ছি না? এগুলো আমাদের জানতে হবে কোনগুলো পিউরিন, কোনগুলো পাইরিমিডিন। ডিঅক্সি রাইবোজে কয় নাম্বার কার্বনে অক্সিজেন নেই? ডিঅক্সি মানেটা কি? ডিঅক্সি মানে হচ্ছে কি? অক্সিজেন নেই। ডি শব্দটা মানে হচ্ছে নেই, ঠিক আছে? সো এটা জিজ্ঞেস করলো যে কত নাম্বার কার্বনে। ছোট ছোট জিনিসগুলো তোমরা আগে থেকে যদি রিডিং পড়ো, অ্যাটলিস্ট একবার করেও যদি বইটা রিডিং পড়ে থাকো, এগুলো কিন্তু ধরতে পারবা।
আমরা সবসময় জেনে আসছি যে ডিএনএ তে কি হচ্ছে, ডিঅক্সি, একটা অক্সিজেন চলে যাচ্ছে, কোন জায়গাটা থেকে যাচ্ছে, কত নাম্বার কার্বন থেকে যাচ্ছে। আরএনএ তে কিন্তু এই প্রবলেমটা নাই, 2 নাম্বার কার্বন থেকে। ডিএনএ অণুর ডাবল হেলিক্সের প্রতি প্যাচে প্রায় কতটি হাইড্রোজেন বন্ড থাকে? ডিএনএ অণুর গঠন একদম এ টু জেড সব কিছু পড়বা, সব কিছু, কত অ্যাংস্ট্রম, তারপর হচ্ছে কয়টা প্যাচ থাকে, কয়টা সিঁড়ি থাকে, কয়টা বন্ধনী থাকে, কোনটার সাথে কোন বন্ধনী থাকে। দেখো এ আর টি, না এখানে হচ্ছে দুটা, এখানে হচ্ছে দুটা, তারপর হচ্ছে সি, এখানে আবার 3টা জি। ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক করে পড়তে হবে। এখানে সি আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে কয়টা বন্ধনী আছে, তারপর অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে কয়টা বন্ধনী আছে, এগুলো কিন্তু জানতে হবে। ভেতরকার বন্ধনী অর্থাৎ ডিএনএ একদম, তুমি ডিএনএ কে হচ্ছে কি করবা বলে তামা তামা করে ফেলে পড়ে, প্রত্যেকটা লাইন, ডিএনএর প্রত্যেকটা লাইন একবার হলে রিডিং দিবা, দিয়ে ডিএনএর গঠনটা আসে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ডিএনএ গঠন আলাদাভাবে আসে। ডিএনএ গঠনটা তুমি একটা খাতায় ছোট করে লিখে ফেলবা, ডিএনএ গঠনটাকে একটা খাতায় ছোট করে লিখে ফেলবা। আচ্ছা, এখন ডিএনএর পরিবৃত্তির মূল কারণ কি? মিউটেশন। পরিবৃত্তির মূল কারণ মানে ডিএনএ আমরা দেখি, যেমন করোনা ভাইরাসের কথা চিন্তা করো, করোনা ভাইরাসের কি হয়েছিল বলো তো? করোনা ভাইরাস কেন এতদিন ধরে স্থায়ী ছিল? কারণ করোনা ভাইরাস বারবার তার রূপ চেঞ্জ করছিল। ধরো এখন একরকম আছে, তার জন্য আমরা একটা ভ্যাকসিন বানিয়ে ফেললাম, তারপর দেখা যাচ্ছে ওই ভাইরাসটা তার রূপ চেঞ্জ করে অন্য একটা রূপে চলে যাচ্ছে, তার ডিএনএ মিউটেশন হচ্ছে, তখন ওই ভ্যাকসিনটা আর আগের ভাইরাসটাকে যেভাবে মেরেছে, নতুন যে রূপটা ধারণ করেছে তার ক্ষেত্রে ওই ভ্যাকসিনটা কাজে দিচ্ছিল না। ডিএনএ এই ধরনের মিউটেশনের কারণে কি হয়? মিউটেশনের কারণে হচ্ছে তোমার এত দিন ধরে আমরা কোভিড-19 সময়টাতে ঘরবন্দি অবস্থায় ছিলাম, ভুক্তভোগী ছিলাম। আচ্ছা, কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? ডিএনএ। দেখো ডিএনএ থেকে কত প্রশ্ন আসে, ডিএনএ আমরা সব পড়বো, সব। হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? হেলিকেজ। ডিএনএ ওই যে রেপ্লিকেশনের প্রসিডিউরটা যখন পড়বা তখন দেখবা কোন এনজাইম কি করছে, এরকম ডিটেলসে লেখা আছে। কোন এনজাইম কি করে? হেলিকেজ কি করে? প্রাইমেস। প্রাইমেস কি করে? প্রাইমেস প্রাইমারি স্কুল, প্রাইমেস প্রাইমারি স্কুল অর্থাৎ কি করে? সে শুরু করে। প্রাইমেসের কাজটা দেখবা, শুরুর দিকে প্রাইমেস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পলিমারেজ, লাইগেজ, লাইগেজ কি করে? জোড়া লাগায়। পলিমারেজ কি করে? সব কিছু দেখবা, পলিমারেজের মধ্যেও টাইপ আছে, 1, 2 এরকম টাইপ আছে, এগুলো কাজ করতে হবে। তুমি যদি মনে করো আমি একটু ফাঁকি দিয়ে গেলাম, ভেতরে ডিটেলস পড়লাম না, সেটা কিন্তু তুমি তোমাকেই ফাঁকি দিবা, আর কাউকে ফাঁকি দিবা না। কারণ এইচএসসি পরীক্ষা শেষ হলে তোমার শেষ না, তারপর তুমি অ্যাডমিশন টেস্টের জন্য যুদ্ধে নামবা, তখন এইচএসসিতে এই যে ফাঁকিগুলো দিবা সেগুলোর জন্য আফসোস করবা। তাহলে তোমার অবশ্যই এখন যে ল্যাকিংসগুলো আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। আর পরীক্ষা চলে আসছে, এখন যদি মনে করো ওগুলো অনেক কিছু পড়বা, সেটাও আসলে হবে না। এখন যেটা করতে পারো, স্লাইডটা তো তোমরা পেয়েই যাও, ক্লাসের শেষে অবশ্যই স্লাইডগুলো দেখবা, স্লাইডের মধ্যে কোশ্চেনগুলো অবশ্যই মেমোরাইজ করে করে রাখবা। এই মুহূর্তে তো আর অনেক কিছু পড়া আসলে পসিবল না। রাসায়নিক গঠনে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরে কি কি থাকে? এরকম প্রশ্নগুলো আসে, এরকম প্রশ্নগুলো খেয়াল করবা। ক্লোরোপ্লাস্টের কাজ হলো, কাজ দেখো বারবার বলতেছি, কাজ কিন্তু বারে বারে আসছে, কাজ বারে বারে আসে। পিউরিন, পিউরিন, পাইরিমিডিন, কোনটাতে কতটা রিং থাকছে, কোনটাতে কি কি থাকছে, কোনটার রাসায়নিক সংকেত কি, এই সব কিছু আমরা সেই ডিএনএ গঠনের মধ্যে পড়ব। ডিএনএ গঠনের আগে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ দুইটাই কিন্তু নিউক্লিক অ্যাসিড। এখন এই নিউক্লিক অ্যাসিডগুলোর গঠন আসে।
আচ্ছা, ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা 10 মিনিট স্কুলের অ্যাপে HSC 25 FRL দেখবা, তোমরা একটা ট্যাব এরকম থাকে HSC 25 FRL, ওইখানে কিন্তু এই স্লাইডগুলো অলরেডি পেয়ে যাও। ঠিক আছে, এই স্লাইডগুলো ওখানে পেয়ে যাবা, স্লাইড বলো PDF বলো সব কিছু ওখানে পেয়ে যাবা। ট্রান্সক্রিপশন হলো, আচ্ছা ট্রান্সক্রিপশনটা কি? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। দেখো, একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি হয়, ঠিক আছে, আবার একটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আবার একটা আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এখন একটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে কি বলা হয়? রেপ্লিকেশন, রেপ্লিকেশন। তারপর একটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। একটা আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে কি বলা হয়? ট্রান্সলেশন। ঠিক আছে, সো এটাকে আবার এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। আমরা দেখব অনেক সময় 2 নাম্বার অর্থাৎ খ অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে সেন্ট্রাল ডগমা কি, সেন্ট্রাল ডগমা কি, এই জিনিসটা কিন্তু আমরা অনুধাবনমূলক প্রশ্নে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে mRNA, rRNA, tRNA। মেইনলি আমরা আরএনএ এর বিভিন্ন টাইপের মধ্যে mRNA-টাই তৈরি করি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। আরএনএ এর অনেকগুলো টাইপ আছে, মেসেঞ্জার আরএনএ, তারপর হচ্ছে রাইবোজোম আরএনএ, তারপর ট্রান্সফারেজ আরএনএ। এগুলোর মধ্যে আমরা মেইনলি mRNA-টাই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি করে থাকি। উদ্দীপকের বি চিহ্নিত অংশটি কি? ছবিগুলো এই জন্য বলি যে ছবিগুলো অবশ্যই দেখবা। কিছু কিছু ছবি তোমার যদি আঁকতে কঠিন লাগে, অনেককে আমি যতই বলি, সারাদিন যদি বলি ছবি আঁকো, ছবি আঁকো, ছবি আঁকো, কিন্তু ও আসলেই পারে না। তাহলে কি করতে হবে? তার হচ্ছে ছবিগুলো আঁকতে না পারো, খুব সুন্দর করে না পারো, যেমন পারো চেষ্টা করো। আর বইয়ের মধ্যে ছবিগুলো লেবেলিং পড়বা, লেবেলিং পড়লে এরকম MCQ, তারপর সিকিউতেও ছবি থাকে, সেগুলো ধরতে পারবা। তোমার আসে এরকম চিহ্নিত, আচ্ছা ক চিহ্ন, ধরো কতে হচ্ছে চিহ্নিত করলো, যেমন এই যে বি বা এ দিয়ে চিহ্নিত করলো, এ এর কাজ লিখো, বি এর কাজ লিখো। এখন তুমি যদি এ কি বি কি ধরতেই না পারো, কাজ কিভাবে লিখবা? এই জন্য ছবিটা আঁকতে না পারো, বইয়ের ছবিগুলো লেভেলিং সহ পড়বা। উপরের অঙ্গাণুটির এ চিহ্নিত অংশের নাম কি? ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ছবিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি। আচ্ছা, আবারও তোমাদের সামনে চলে আসছে অ্যাডমিশন টেস্টের কথাবার্তা। প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি? DNA। আচ্ছা, এগুলো ক্রোমোজোম দেখবা, সিস্টার নন সিস্টার ক্রোমোজোম কোনগুলো, ক্রসিং ওভার জিনিসটা কি? আচ্ছা, নাইট্রোজেন জাতীয় ক্ষারক অনুপস্থিত হয়, কোন নাইট্রোজেন জাতীয় ক্ষারকটা অনুপস্থিত? দেখো এই ছবিটা একটু দেখো, ছবিটা তোমাকে ভাবাই কিনা দেখো তো, এটা একটু অ্যান্সার করো। 30 নাম্বার প্রশ্নটা অ্যান্সার সবাই করো, আমি এই 30 নাম্বার প্রশ্নটা অ্যান্সার দেখব। দেখো এখানে হচ্ছে কয়টা সূত্রক আছে, কয়টা সূত্রক আছে। সো এখানে আবার লিখলো থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এডিনিন। দেখি এটা কতজন পারো, 30 নাম্বার প্রশ্নে অ্যান্সার করো। আচ্ছা ঠিক আছে, তোমরা স্টার্ট করে দিয়েছো, অ্যান্সার করো, আমি বলে দেই। দেখো এটা কিন্তু এক সূত্রক, এক সূত্রক না, এক সূত্রক। আমরা জানি আরএনএ হচ্ছে এক সূত্রক, আরএনএ এক সূত্রক।
সো আরএনএর মধ্যে কি কি থাকে? আরএনএতে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে থাকে না কোনটা? থাকে না হচ্ছে থাইমিন। থাইমিনটা থাকে না। কোথায় থাকে তাহলে? থাকে হচ্ছে ডিএনএতে। ঠিক আছে, তুমি প্রথমে একটা সূত্র দেখে আইডেন্টিফাই করে ফেললা এটা হচ্ছে আরএনএ। তারপর তুমি ভাবলা এটা যেহেতু আরএনএ তাহলে এখানে কোন কোন বেস বা নাইট্রোজেন জাতীয় ক্ষারক থাকতে পারে, তখন ভাবলা। তারপর বের করলা যে এখানে ইউরাসিলটা আছে, থাইমিনটা নেই। এভাবে একটু টাইম দিবা। চেষ্টা করো পরীক্ষায় এরকম ছবিওয়ালা অনুধাবনমূলক বা প্রয়োগের যে প্রশ্নগুলো থাকে সেগুলো লাস্টের দিকে অ্যান্সার করা। প্রথম দিকে একদম এক দেখায় যেগুলো পারা যায় সেগুলো অ্যান্সার করব। আচ্ছা, সিকিউগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আমি জাস্ট একটা একটু পড়ে দেই, নিজেরা সিকিউগুলো পরে প্র্যাকটিস করো, ঠিক আছে? উদ্ভিদ কোষের মধ্যে দুটি বিশেষ অঙ্গাণু রয়েছে। প্রথমটিতে ইটিএস এবং দ্বিতীয়টিতে ফটোসিনথেটিক ইউনিট বিদ্যমান। উদ্দীপকে উল্লিখিত প্রথম অঙ্গাণুটির চিহ্নিত চিত্র বর্ণনা করো। প্রথম অঙ্গাণুটি কি? দুইটার মধ্যে প্রথম অঙ্গাণুটি কি একটু ভাবো। আচ্ছা, দুইটার মধ্যে প্রথম অঙ্গাণুটি কি? ওকে, সবাই বলা স্টার্ট করো কমেন্ট সেকশন, আমি কমেন্ট সেকশনটা দেখছি। আচ্ছা, ঠিক আছে। প্রথম অঙ্গাণুটা কি? প্রথম অঙ্গাণুটা হচ্ছে, বলতে পারছো তোমরা? ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রথমটিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং দ্বিতীয়টিতে ফটোসিনথেটিক ইউনিট বিদ্যমান। একটা হচ্ছে কি, একসাথে বলো, দুটো একসাথে বলে ফেলো দেখি। ভেরি গুড, মাইটোকন্ড্রিয়া। তারপরটা কি? ফটোসিনথেটিক ইউনিট বিদ্যমান। তারপরটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, পরেরটা কি? আচ্ছা, আচ্ছা, প্রথমটা বুঝতে পারছি, মাইটোকন্ড্রিয়া বলো, পরেরটা কি বলো? ওকে, ভেরি গুড, প্লাস্টিড। প্লাস্টিডকে আরো স্পেসিফিক করে দিলা। একজন বললো ক্লোরোপ্লাস্ট, একটা বললো প্লাস্টিডের কথা, আর একটা বললো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার কথা। তুমি যদি নাই বা বুঝতে পারো যে এগুলো কোন অঙ্গাণু, তাহলে তো তুমি এত বৃত্তান্ত লিখে লাভ হবে না। প্রথমে একটু সময় নিয়ে মাথাটাকে ঠান্ডা করে আইডেন্টিফাই করবা এটা কোন অঙ্গাণু। আচ্ছা, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা। দেখো, নিউক্লিয়াসের ছবি অলরেডি এঁকে দিল, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। স্লাইডগুলো তো অলরেডি পাও। এটা হচ্ছে ক্রোমোজোম, প্র্যাকটিস করবা। তারপর আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে আসি। অ্যামাইটোসিস কোষ বিভাজন কি নামে পরিচিত? অল্টারনেটিভ যত যত নাম আছে সবগুলো পড়তে হবে। অ্যামাইটোসিসকে আর কি কি বিভাজন বলা যায়, মাইটোসিসকে কি কি বিভাজন বলা যায়? এই যে দেখো, ইকুয়েশনাল বিভাজন, ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন কোনটি? মাইটোসিস। কোষের বিভাজনরত অবস্থা ও প্রস্তুতি পর্যায়কে একত্রে কি বলা হয়? বিভাজনরত অবস্থা আর প্রস্তুতি পর্যায় একত্রে কি বলা হয়? আমরা সেকেন্ড চ্যাপ্টারটা চলে আসছি। সেকেন্ড চ্যাপ্টারটা কোষ বিভাজন, ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু অনেক 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 ইনফরমেশন। তুমি ফার্স্ট চ্যাপ্টারটা দেখবা বড় চ্যাপ্টার, কিন্তু প্রশ্ন আসে হয়তো বা একটা আসেই, মাঝে মাঝে দুইটা আসে। কিন্তু সেকেন্ড চ্যাপ্টারটা তুমি ছোট এই চ্যাপ্টারটা যদি পড়ো, অবশ্যই তুমি একটা পাবা, মাঝে মাঝে দুইটা আসে। একটা পাবা কিন্তু মাঝে মাঝে দুইটা আসে। সো এখান থেকে প্রত্যেকটা ধাপ চিত্র সহকারে পড়তে হবে, প্রত্যেকটা ধাপ চিত্র সহকারে পড়তে হবে। আর একটা হচ্ছে তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কেন সমীকরণিক বিভাজন বলা হয়, কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোষচক্র। কোষচক্রের টাইমিংগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। কোষচক্র থেকে আরো প্রশ্ন আছে, দেখো G1, S, G2, M। এই যে পর্যায়গুলো, কোনটি মেটাফেজ
ধাপের অন্যতম বৈশিষ্ট্য। মাত্রই বললাম এগুলো কিন্তু ভেতরে পড়তে হবে। ভেতরে প্রত্যেকটা ধাপের ছবি আঁকতে হবে এবং প্রত্যেকটা ধাপের বৈশিষ্ট্য পড়তে হবে। ছবি আঁকা প্লাস প্রত্যেকটা ধাপের বৈশিষ্ট্য। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ম্যাডাম কোন ব্যাচের আপনি? আমি তো স্পেসিফিক কোনো ব্যাচের না, আমি 10 মিনিট স্কুলের সব ধরনের ক্লাসই নিয়েছি। তোমাদের এইচএসসি ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে জুনিয়র সেকশন এসএসসি ক্লাস নিয়েছি। কোনো স্পেসিফিক ব্যাচের আমি না, আমি সব ব্যাচেরই। আচ্ছা, তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? তোমাদের এখানে দেখো মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস ওই যে এরকম করে একটা জিনিস আছে, ধরো এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এই জায়গাতে এখানে হচ্ছে একদম মাঝ বরাবর ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়েছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। এবং মেটাকাইনেসিস কোথায় হয়, মেটাকাইনেসিস কোন পর্যায়ে হয়, এরকম করে তোমাদের এমসিকিউ আসবে। মেটাকাইনেসিস কোন পর্যায়ে হয়, নামের সাথে মিল রেখে দেখি তো বলতে পারো কিনা। ক্লাস স্লাইড পরে পরে দেখো, বুঝছো? ক্লাস শেষ হলে তারপর ওই যে 10 মিনিট স্কুল অ্যাপের মধ্যে চলে যাবা, তারপর সেখানে গিয়ে এইচএসসি 25 এফআরএল দেখবা, ওখানে আছে। এইচএসসি 25-এ যাবা, এফআরএল ওখানে পেয়ে যাবা। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলে? ওই যে একটু আগে পড়ছিলাম, সিনোসাইট বলে। কোনটির জাইগোটে মায়োসিস ঘটে? ইয়োলোথ্রিক্স। আচ্ছা, উপপর্যায়গুলো ক্রোমোজোম জোট বাঁধে, জাইগোটিন, এগুলো আসলে ভেতরে পড়লে তোমার জন্য এগুলো ইজি হয়ে যাবে, ভেতরে পড়বা তোমরা এগুলোর। দেখো এই ছবি দিল, ছবি দেওয়ার পর তোমাকে বললো যে এটা কোন ধাপকে নির্দেশ করে। এজন্য বললাম ছবি আঁকতে পারো আর না পারো, ছবিগুলোর লেভেলিং আর ছবিগুলো কোনটা কি এটা তোমাকে চিনতে হবে, এটা কোনটা কি জানতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ছবি আঁকতে পারো না পারো, ছবিটা ভালো করে তোমার চোখ যেন বায়োলজি বইয়ের প্রত্যেকটা ছবিকে স্ক্যান করে রেখে দিতে পারে এবং মেমোরি যেন ওই ছবিগুলো লেভেলিং কোনটাতে কোন জায়গাতে কি আছে সেটা সেভ করে রেখে দিতে পারে, সেভাবে ছবিগুলো দেখতে হবে। তোমরা এমনিতে দেখে এসেছো, একটা কাজ করবা, পরীক্ষার হলে যাওয়ার 1 ঘন্টা আগে বা তোমরা পরীক্ষার হলের সামনেও দেখি পড়াশোনা করো, দেখি না আসলে আমি নিজেও পড়াশোনা করতাম। সো ওই সময় দাঁড়ায় দাঁড়ায় যে পড়ো, তখন দরকার হলে শুধু ছবিগুলো পেজ উল্টিয়ে উল্টিয়ে দেখবা। এই যে একটু দেখবা, এই দেখাটাও কিন্তু হলে তোমার সামনে ছবিগুলো ভাসবে। ছবির উপর ইম্পর্টেন্স বায়োলজিতে সবচেয়ে বেশি দেওয়া হয়, যুগ যুগ ধরে দেওয়া হচ্ছে এবং আমিও দিব। সো আমি বারবার বলবো ছবিগুলো দেখতে হবে। জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয় কোনটির মাধ্যমে? ক্রসিং ওভারের মাধ্যমে। সমীকরণিক বিভাজন ঘটে। আচ্ছা, তোমরা এমসিকিউ গুলো জাস্ট দেখে যাও, এমন না আপু তোমাদের থেকে কোনো টেস্ট নিচ্ছি। এখন টেস্ট যদি নিতাম তাহলে অনেক সময় চলে যাবে। আমি তোমাদেরকে জাস্ট এই চ্যাপ্টার নিয়ে একটু আইডিয়া দিয়ে দিলাম, আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। একটু একটা সিকিউ দেখে নিই, একটা সিকিউ দেখি। দেখো এই ছবিটা একটু দেখি, আমরা ছবিটা একটু ভালো মতো দেখি। পরীক্ষায় তোমাদেরকে একটা জিনিস একটু বলি, এসএসসি পরীক্ষাটা যতখানি সহজ ছিল, এইচএসসি পরীক্ষাটা তার চেয়ে অনেক 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 গুণ কঠিন। তাই তোমার জন্য ডিরেক্টলি বলে দিবে না এটা মাইটোসিস এটা মিউসিস, এই ধরনের ফ্লো চার্ট, বিভিন্ন ধরনের ছবি, সেগুলো দিয়ে তোমাকে বের করতে হবে জিনিসটা কি। দেখো এই ছবিটা, এই ছবিটাতে দেখো পরিণত জীব, নিজেরা একটু দেখো, আমিও দেখাচ্ছি প্লাস নিজেরা দেখো। এগুলো সবগুলো অ্যান্সার আমি বলবো না, কারণ তোমাদেরকে যা কিছু করাচ্ছি না সবকিছু নিজে নিজে প্র্যাকটিস করবা। নিজে একটু দেখো তোমার পরীক্ষার প্রিপারেশনটা কেমন, নিজেকে একটু যাচাই করার সময় হচ্ছে এটা। তোমাদেরকে সবগুলো অ্যান্সার করার সময় দিচ্ছি না, কারণ পড়া তো অনেক। তোমাদের যদি আমি আজকে সারাটা রাত পড়াই, তোমরা নিজেরা কখন পড়বা? আমি তোমাদেরকে জাস্ট আইডিয়া দিয়ে যাচ্ছি, যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোতে পজ নিচ্ছি। আর বললাম অবশ্যই তোমরা পিডিএফ স্লাইড পাবা, সেগুলো থেকে নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, পিডিএফটা দেওয়ার ব্যবস্থা তোমাদেরকে করে দিব না, যারা খুঁজে পাচ্ছ না। পরিণত জীব, এটা কি পরিণত জীব?
তারপর এই জীব থেকে জাইগোট পেল, ঠিক আছে, এই জীব থেকে না, এই জীব থেকে দেখো পরিণত জীব সেটা থেকে কি পেল, জনন কোষ পেল, জনন কোষ, জনন কোষ পেল, তারপর জনন কোষের মিলন হলো, তারপর সেটা থেকে জাইগোট হলো। এই ছবিটা অনেক হিবিজিবি হিবিজিবি লাগছে না? ছবিটাকে একটু সুন্দর করে দেই। ধরো পরিণত জীব বলতে আমরা ধরো মা আর বাবা বুঝলাম, ঠিক আছে, মা আর বাবা বুঝলাম। এই যে পরিণত জীব হচ্ছে কি মা বাবা, ঠিক আছে। এখন মা বাবা থেকে, মা থেকে আমরা পেলাম কি ডিম্বাণু, আর বাবা থেকে পেলাম কি শুক্রাণু। আর এই যে ডিম্বাণু শুক্রাণু এগুলো কি, ডিম্বাণু শুক্রাণু হচ্ছে জনন কোষ, ঠিক আছে। এখন এই দুটো জনন কোষের মিলন, এই যে জনন কোষের মিলন, তখন কি তৈরি হবে, জাইগোট। তখন কি তৈরি হলো, জাইগোট, তখন তৈরি হলো জাইগোট। সো দেখো এভাবে করে একটা প্রসিডিউরকে তুমি এভাবে করে বইতে পড়ে এসছো, কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন পেপারটা যখন দেখবা তখন দেখবা এরকম একটা ফ্লো চার্টের মতো এঁকে দিয়েছে, তোমার ধরতে পারতে হবে জিনিসটা কি। এখন কোশ্চেন দেখো, এক্স চিহ্নিত অংশের সাথে সেন্ট্রোজোমের তুলনামূলক পার্থক্য লিখো। সেন্ট্রোজোমের তুলনামূলক পার্থক্য লিখো। এক্সটা কই, আচ্ছা এখানে একটু ভুল আছে কোথাও, এক্স চিহ্নিত অংশের সাথে সেন্ট্রোজোমের তুলনামূলক পার্থক্য লিখো। আচ্ছা এখানে হচ্ছে মেইনলি ক্রোমোজোমের সাথে সেন্ট্রোজোমের পার্থক্যটা লিখতে বলেছে, কোশ্চেনটাতে একটু ভুল আছে। আমি তোমাদেরকে এই কোশ্চেনটা পড়ানোর মেইন জিনিসটা হচ্ছে উদ্দীপকটা বোঝানো, উদ্দীপকটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, উদ্দীপকটা বুঝিয়ে দিয়েছি। এখন কোশ্চেনের মধ্যে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এজন্য আমি নিজেই বুঝতে পারতেছি না সমস্যাটা কি হয়েছে, বাদ দাও, তোমরা এটা নিয়ে আর বেশি সমস্যা করার দরকার নেই। এখন এটা দেখো, এটা কিছুক্ষণ আগের মতোই বইতে এই ছবিটা আছে, মিওসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনে ছোট ছোট ছবিগুলো একটু দেখবো, ছোট ছোট ছবিগুলো একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আর বেশি কিছু নাই, চলো এটা নিজেরা প্র্যাকটিস করবো। ছবি, এখানে ছবিতে ভরা, শুধু ছবি ছবি ছবি। দেখো এটা হচ্ছে কোষচক্র, কোষচক্র ছবিটা কেন পড়তে বললাম, কোষচক্র থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। চলো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টার চলে আসছি অলরেডি, ও মাই গড। অ্যান্সার দেখে ফেলছো, সমস্যা নাই, খুব ভালো কাজ করছো। এখন আসো, এই চ্যাপ্টারের মধ্যে আমরা ভাইরাস নিয়ে প্রথম দিকে কিছু কথাবার্তা আছে, এগুলো ভাইরাস, ভাইরাসি। ভাইরাস আসলে কি, ভাইরাস কি জীব নাকি জড় পদার্থ, আর ভাইরাসের মধ্যে গঠনে কি কি আছে, তারপর ভাইরাস কোনটা দেখতে কি রকম, দণ্ডাকার কোনটা, তারপর হচ্ছে গোলাকার কোনটা, আচ্ছা দণ্ডাকার কোনটা, গোলাকার কোনটা, সর্পিল আকার কোনটা ভাইরাসের মধ্যে, এই জিনিসগুলো তোমার হচ্ছে নেমোনিক দিয়ে একটু মনে রাখবা, ঠিক আছে। তারপর রিও ভাইরাস কোনটা, ইমার্জিং ভাইরাস কোনটা, প্রিয়ন কোনটা, তারপর হচ্ছে ভিরিয়ন কোনটা, এগুলো সবগুলো কিন্তু একদম সূক্ষ্মভাবে মনে রাখতে হবে ভাইরাসের মধ্যে। দেখো একসূত্রক ডিএনএ, ডিএনএ আর আরএনএ ভাইরাসগুলো নর্মালি এদের নামগুলো আমরা নেমোনিক দিয়ে মনে রাখবো, কিন্তু কিছু এক্সেপশন আছে, কলিফাস, M13, রিও ভাইরাস, রেট্রোভাইরাস, এগুলো আমরা মনে রাখবো। আচ্ছা দেখো সংক্রমণক্ষম ভাইরাসের কণাকে কি বলা হয়, ভিরিয়ন বলা হয়। কিছুক্ষণ আগে আপু বললাম ভিরিয়ন, প্রিয়ন, এগুলো সবগুলো নিয়ে খুব ভালো ধারণা রাখতে হবে, খুব ভালো ধারণা রাখতে হবে। ব্যাকটেরিওফাজ কি, ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ কি, ফাজ, যেই ফাজটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে সেটা হচ্ছে কি ব্যাকটেরিওফাজ,
ব্যাকটেরিয়া ধ্বংসকারী ফাস ভাইরাস। T2 ব্যাকটেরিওফাজের নিউক্লিক অ্যাসিড। তোমরা এখানে T2 এর যে ছবিটা আছে ছোট্ট আঙ্গুরের মতো একটা আছে মোজাইক আর একটা আছে T2 একটা ছবি আছে, কলার আছে, নিচে দিয়ে স্পাইক আছে, এই ছবিটা। আর মোজাইক ভাইরাস আঙ্গুরের মতো একটা ছবি আছে, দুইটা ছবি একটু ভালো করে দেখবা, ঠিক আছে? ক্যাপসোমিয়ার কোনটাতে কি আছে, ছোট ছোট আঙ্গুরের মতো জিনিসগুলোকে ক্যাপসোমিয়ার বলা হচ্ছে, এই ছবিগুলো একটু দেখে নিবা। ভাইরাস জনিত জ্বর নয়। আরেকটা জিনিস হচ্ছে তোমার ভাইরাসের জন্য কি কি রোগ হয়, ব্যাকটেরিয়ার জন্য কি কি রোগ হয়, শুধুমাত্র বইতে যেগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো, সেগুলো মনে রাখবো বইয়ের বাইরে পড়া লাগবে না। ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি? ফ্ল্যাভি ভাইরাস। পেপের রিং স্পট ভাইরাসের নিচের কোনটি দ্বারা বাহিত হয়? অ্যাফিড। পেপের রিং স্পট ভাইরাস থেকে সৃজনশীল প্রশ্ন আসে, এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসে, ঠিক আছে? এই ভাইরাসটা দেখতে কেমন, এই ভাইরাসটার গঠন কেমন, কি কি আছে এই ভাইরাসটার মধ্যে, এটা নিয়ে ডিটেলসে আসে। পেপের রিং স্পট ভাইরাস নিয়ে ডিটেলসে আসে। হেপাটাইটিস সি নির্ণয়ের জন্য প্রথমে রক্তের কোন পরীক্ষাটি করানো হয়? হেপাটাইটিস সি HCV। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত? মিউকোপ্রোটিন। কোনটিতে প্লাজমিড আছে? ইকোলি। আচ্ছা, ব্যাকটেরিয়ার পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে। ওই লাস্টে কিছু কথাবার্তা আছে, অর্থনৈতিক গুরুত্ব। সে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া ভাইরাসের নাম দেখবা কোনটা কি কাজে লাগে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আবার সিকিউতে খ নাম্বারে আসে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখো। তো ভাইরাসের অপকারিতা ব্যাখ্যা করো, এরকম কিছু বাংলাতে কিছু প্রশ্ন আসে। এই বাংলা প্রশ্নগুলোর অ্যান্সার একটু ইনফরমেটিভ দিলে ভালো হয়, যেমন ভাইরাস ক্ষতিকর, ভাইরাস রোগ সৃষ্টি করে, এরকম গতানুগতিক লাইনের মাঝখানে তুমি যদি কিছু ইনফরমেটিভ কথাবার্তা লিখো যে কোন ভাইরাসটা কি ক্ষতি করছে, কোন রোগ করছে, কোন ব্যাকটেরিয়াটা কোন রোগ করছে, তাহলে তোমার প্রশ্নটার অ্যান্সার একটু বেশি ইনফরমেটিভ হবে। নাইট্রোজেন সংবন্ধন করে। এই যে ব্যাকটেরিয়া, আমরা একটু আগে ভাইরাস দেখলাম, এখন ব্যাকটেরিয়া দিয়ে কি কি রোগ হয়। প্লাজমোডিয়ামের জীবনচক্র সম্পন্ন করতে কয়টি পোষক দেহ লাগে? দুইটি পোষক দেহ লাগে। একটা কি? একটা হচ্ছে মাধ্যমিক, আর একটা হচ্ছে নির্দিষ্ট। দেখি বলো তো, মাধ্যমিক কোনটা আর নির্দিষ্ট কোনটা? নির্দিষ্ট হচ্ছে যেটাতে জনন প্রক্রিয়া হয়, মশকি। আর মাধ্যমিক হচ্ছে যার মধ্যে বেড়াইতে আসে, ঘুরতে এসে রোগ করে দেয়, মানুষই তো রোগ সৃষ্টি করে, ঠিক না? নির্দিষ্ট পোষকটাকে, নির্দিষ্টটা হচ্ছে মশকি, আর তোমার মাধ্যমিকটা হচ্ছে মানুষ, মাধ্যমিকটাকে মানুষ। ম্যালেরিয়া পরজীবীর কোন ধাপটি মশকির দংশনের সময় মানবদেহে প্রবেশ করে? এটা তোমার প্রত্যেকটা ধাপেরই ইম্পর্টেন্স আছে। ওসিস্ট কি, স্পোরোজয়েড কি, তোমার ছবিগুলো, এটার ভেতরে অনেক অনেক কথাবার্তা আছে। এই কথাগুলো না পড়তে পারো, অ্যাটলিস্ট ছবিগুলো দেখবা। কথাগুলো না পড়তে পারো, অ্যাটলিস্ট ছবিগুলো দেখবা। আচ্ছা, স্পোরোজয়েড। ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী পর্যায়ে কোথায় থাকে? মশকির লালা গ্রন্থিতে। মশাটা এসে যখন কামড় দিবে, মশাটার লালা গ্রন্থিতেই তো জীবাণু থাকবে, ঠিক না?
আচ্ছা, আজান ব্রেকের পর আবার চলে আসছি। এখন আমরা যেখানে ছিলাম, আমরা আসলে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র এবং ম্যালেরিয়া পরজীবী নিয়ে কথাবার্তা বলছিলাম। ম্যালেরিয়া পরজীবীর যে তিনটা ছবি আছে, প্রি অ্যারথোসাইটিক সাইজোগনি আর এক্সো অ্যারথোসাইটিক সাইজোগনি। এগুলোর ভেতরকার জিনিস তুমি ডিটেলসে না পড়ো, তোমার ছবিটা ভালো করে দেখো। ছবিটা দেখলেই ভেতরের জিনিসটা খুব ইজিলি মেমোরাইজ করতে পারবা। ছবিগুলো বারবার করে দেখো। তিনটা ছবি আছে, তিনটা ছবি খুব ভালো করে দেখো। তারপর ক্রপের ভেতরে কি কি হচ্ছে, সিস্ট কিনেট যা কিছু হচ্ছে, প্রত্যেকটা জিনিস কোনটা কি করছে, এই জিনিসগুলো এমসিকিউতে যেমন আসে সিকিউতে আসে। ম্যালেরিয়া পরজীবী নিয়ে সিকিউ একটা আসেই, মোস্ট অফ দ্য টাইম তোমরা একটা সিকিউ পাবা। সাইজন দশা, আচ্ছা সুপ্তিকাল বলে ফেলছি, ম্যালেরিয়া কথাবার্তা বলে ফেলছি। এখানে হচ্ছে শেষ ম্যালেরিয়া জ্বরের একটা চার্ট আছে, ওই চার্টটা ভালো করে পড়বা। বিনাইন, ম্যালিগনেন্ট, টার্সিয়ান, চার্টটা পড়তে হবে, পুরো চার্টটা পড়বা। সুপ্তিকাল কতটুকু, সময় কতটুকু, কোনটা কোন ম্যালেরিয়া পরজীবী দিয়ে হচ্ছে, এগুলোর নাম পড়তে হবে। ফ্যালসিফেরাম, ওভালি, কোনটা কি করছে। তারপর হচ্ছে আচ্ছা, এখন সিকিউ তোমরা প্র্যাকটিস করবা। একটু বলে দেই। উদ্দীপকে বর্ণিত বি এর একটি আদর্শ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। প্রফেসর আব্দুল রহিম ক্লাসে এ ও বি দুই ধরনের অণুজীব নিয়ে আলোচনা করে। এ বি কি অণুজীব? এ অণুজীবে কোনো কোষীয় অঙ্গাণু নেই, আর বি অণুজীবে শুধু রাইবোজোম নামক অঙ্গাণু আছে। বোঝাই যাচ্ছে এতে যেহেতু কোনো কোষীয় অঙ্গাণু নেই, এ অকোষীয়, তাহলে এটাকে এ হচ্ছে ভাইরাস। তাহলে বিতে কিছু নেই কিন্তু রাইবোজোম আছে, তার মানে বি হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে। সো এখন প্রথমে তুমি আইডেন্টিফাই করে ফেলবা, উদ্দীপক পড়বা, তারপর আইডেন্টিফাই করবা। দেন তোমাকে লিখতে হবে বি এর একটি আদর্শ কোষে চিহ্নিত চিত্র। আচ্ছা, বি এর একটি আদর্শ কোষে চিহ্নিত চিত্রটা কি? এটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার একটা চিহ্নিত চিত্র আঁকবা। ছবিটা ওই যে তোমরা এরকম করে আঁকবা, এরকম করে একটা ছবি আঁকবা। আমি তো সুন্দর করে আঁকছি না, এরকম বইতে একটা ছবি আছে না, তারপর এভাবে করে পিলি দিবা, এরকম। সহজ, কিন্তু তুমি আঁকতে দেখবা ছবিগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। পরীক্ষার সময় এই ছবি যদি আঁকো তাহলে তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট। আচ্ছা, অন্য সিকিউগুলো নিজেরা প্র্যাকটিস করবা। সিকিউ অবশ্যই নিজেদের প্র্যাকটিস করার জিনিস, আমি এভাবে ধরে পড়ানোর জিনিস না, তাই আর পড়ালাম না। দেখো এইটা দেখো, এই যে কাঁপুনি সহ জ্বর, নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি সহ জ্বর আসতেছে, তাহলে কি কাঁপুনি সহ জ্বরটা কি আছে? বইতে কোনটা কাঁপুনি সহ জ্বর আসে এগুলো পড়তে হবে, কোনটাতে কাঁপুনি সহ জ্বর আসে। দেখো বিরতি দিয়ে জ্বর আসে, একটা কাঁপুনি সহ জ্বর আর একটা হচ্ছে বিরতি দিয়ে জ্বর আসতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসি। লিভিং ফসিল কোনটা? লিভিং ফসিল কোনটা? জিঙ্কো বিলোভা, এটা হচ্ছে কি লিভিং ফসিল। আমরা একটা ডিরেক্ট এমসিকিউ বইতে পাবো। এই চ্যাপ্টার থেকে বেশি কিন্তু এমসিকিউ আসে, সিকিউ থেকে এমসিকিউটাই এই চ্যাপ্টারে বেশি। এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, সিকিউ কম, এমসিকিউ বেশি আসে। পৃথিবীর উচ্চতম উদ্ভিদ কোনটি? তারপর হচ্ছে জিমনোস্পার্মে যে ধরনের শস্য পাওয়া যায়, হ্যাপ্লয়েড। সাইকাস উদ্ভিদের শুক্রাণু কেমন? এই প্রশ্নটা আসে। আচ্ছা, বহু ফ্ল্যাজেলা যুক্ত। নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়? আবারও বলে দিই, এই চ্যাপ্টারটা বেসিক্যালি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ থেকেও।
উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায় কোনটিতে? সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায় কোনটিতে? সাইকাসে। আচ্ছা, তোমরা এই চ্যাপ্টারটা যেহেতু এমসিকিউর জন্য বলে দিলাম, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, সেহেতু এই চ্যাপ্টারটা তোমরা এমসিকিউকে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা। তারপর আসি নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্প পত্র বিন্যাস থাকে? এটাও এমসিকিউর জন্য। আচ্ছা, কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্র বিন্যাস নিম্নরূপ। আচ্ছা, অ্যাস্টিভেশন গুলো আমরা ভালো করে এমসিকিউর জন্য পড়বো। এই চ্যাপ্টার না তোমরা আগে যদি সিকিউর জন্য কেউ পড়ে না থাকো, সিকিউর জন্য পড়তে হবে না, কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে, ঠিক আছে? এমসিকিউর জন্য মাস্ট পড়বা। আচ্ছা, ক্যারিওপসিস এর উদাহরণ। ফলগুলো কেমন? ক্যারিওপসিস ফল কেমন, তারপর ফুল কেমন, কোনটার ফুল ফল, তারপর পুষ্পপত্র বিন্যাস, পুষ্প সংকেত, পুষ্প সংকেতের কোন জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে, এগুলো ডিটেলসে পড়বা। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টি? 5টি। পোয়েসি গোত্রের অমরা বিন্যাস কোন ধরনের? অমরা বিন্যাসগুলো তোমাদের পড়তে হবে। কোনটার অমরা বিন্যাস? মালবাসী গোত্রের অমরা বিন্যাস কেমন, পোয়েসি গোত্রের অমরা বিন্যাস কেমন, আর ভেতরে ছবিগুলো একটু দেখবা। বৈজ্ঞানিক নাম চেষ্টা করবা মনে রাখতে, যদি মনে থাকে তো ভালো, আর নাম মনে থাকলে বারে বারে একটু পড়বা, যেন পরীক্ষায় আসলে একটু এমসিকিউ তো অপশন তো দেওয়া যায়, অপশন দেওয়া থাকে, তোমার যেন অপশন দেখে মনে পড়ে, সেই জন্য একটু বারে বারে রিডিং দিবা। কিন্তু এগুলো আসলে সবার সবকিছু মনে থাকে না। মালবাসী গোত্রের বৈশিষ্ট্য, মালবাসী গোত্রের বৈশিষ্ট্য পড়বা, পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য পড়বা, তারপর হচ্ছে এখানে যে পুষ্প সংকেত আছে ওই পুষ্প সংকেতগুলো পড়বা, ছবি আঁকবা, এই তো এখান থেকে এটাই, এগুলোই পড়বা। আর এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো পড়বা। এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সিকিউ দেখো এখানে একটা আমাদের এটা কি আছে? পুষ্প সংকেত। পুষ্প সংকেত, বেশি পুষ্প সংকেত পড়তে হবে না, তুমি জাস্ট মালবাসী গোত্রের পুষ্প সংকেতটা মনে রাখবা আর পোয়েসি গোত্রের পুষ্প সংকেতটা মনে রাখবা। আর পুষ্প সংকেতের একটা চার্ট আছে, এরকম একটা চার্ট আছে পুষ্প সংকেতের, ওই চার্টটার মধ্যে তুমি কোন জিনিসটা কি বোঝাচ্ছে এই জিনিসটা ভালো করে পড়ে নিবা, কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। যেমন এই যে এটা দিয়ে কি বোঝালো, এটা দিয়ে বোঝালো এটা কি উভলিঙ্গ নাকি একলিঙ্গ, প্লাস আর অ্যারো দুইটাই আছে, এটা হচ্ছে উভলিঙ্গ। তারপর হচ্ছে উপবৃত্তি, বৃত্তি, দণ্ড। এখন এই যে এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে, এই জিনিস দিয়ে কি বোঝাচ্ছে, এটা কি অধগর্ভ নাকি হচ্ছে তোমার মানে গর্ভাশয়টা কি উপরে থাকছে নাকি নিচে থাকছে, আর এই যে এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো সবকিছুই ওই চার্টের মধ্যে আছে, চার্টটা পড়তে হবে। আচ্ছা, একটা সিকিউ দেখালাম, আর এই যে দেখো এই যে পুষ্প সংকেত, তারপর হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে সবগুলো, এই জিনিসগুলো সবগুলো হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে? দেখো এই যে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, এগুলো আমরা ভালো করে পড়বো। আচ্ছা, এখন আচ্ছা এটা আমি আর পড়াবো না, এটা আমি পড়াবো না, এটা কে পড়াবে? এটা আমি পড়াবো না, এটা পড়াবে, আর পড়াবো না, অনেকক্ষণ ধরে আমাকে দেখে ফেলছো। এখন তোমাদের ক্লাস নিতে চলে আসবে তোমাদের অনেক অনেক প্রিয় সুমাইয়া আপু। আপু এতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিল, কখন ক্লাস নিব, এখন চলে আসবে আপু। প্রীতি আপুকে এতক্ষণ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছো নিশ্চয়ই। আমি যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলে যাই। বায়োলজিতে এতক্ষণ অনেক কথা বললাম, সেগুলোর মাঝখানে আবারও সেই কথাটা টেনে নিয়ে আসতেছি, ছবি আঁকতে হবে। বায়োলজিতে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ছবি আঁকতে হবে। সিকিউতে তুমি ছবি আঁকবাই। এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে প্রথমে অ্যান্সার করবা যেগুলো এক দেখায় তুমি অ্যান্সার করে ফেলতে পারছো, এক দেখায় যে অ্যান্সারগুলো দিয়ে ফেলতে পারো,
পরবর্তীতে যেগুলো অনুধাবনমূলক তোমাকে একটু ভাবতে হচ্ছে, 1 আর 2 একসাথে অ্যান্সার হবে, 1 2 3 তিনটাই হবে, বা ছবি দেখে আইডেন্টিফাই করে অ্যান্সার দিতে হচ্ছে, এরকম প্রশ্নগুলো পরবর্তীতে অ্যান্সার করবা। প্রথমে 1 দেখা যেগুলো পারো সেগুলো অ্যান্সার করে ফেলবা। আর সৃজনশীল প্রশ্নে ক খ গ ঘ, কতে এক লাইনে অ্যান্সার করবা, কখনো একটা ওয়ার্ডে অ্যান্সার করবা না। খতে কি করবা, খতে হচ্ছে চেষ্টা করো 2টা প্যারা করে, প্রথম প্যারাতে ডেফিনেশন লিখবা, সেকেন্ড প্যারাতে একটু এক্সাম্পল দিবা। আর গতে ছবি আঁকতে যদি বলে অবশ্যই প্রথমে আইডেন্টিফাই করবা যে যে জিনিসটা বলা হয়েছে এটা হচ্ছে সেটা, এটা লিখে তারপর ছবিটা আঁকবা, ছবির সাথে লেভেলিং করবা, চিহ্নিত করবা, আর নিচে ছবির নামটা লিখবা। আর যদি গঠন বলে, ছবি আঁকা আর গঠন দুটো একসাথে আসে, গঠনের অংশে অল্প কিছু ইনফরমেশন দিবা আর ছবিটা একটু সুন্দর করে আঁকবা। আর ঘতে যদি দেখো যে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, তাহলে একটু 4টা পয়েন্ট করার চেষ্টা করবা যদি পসিবল হয়। আর যদি পসিবল না হয় তাহলে যতখানি পসিবল সাথে একটা ছবি দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদেরকে এখানে শেষ করে দিই। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, পরীক্ষা খুব ভালো করে দাও। আর পরীক্ষা শেষ হলে আবার একটা বড় যুদ্ধ, তাই বলবো এই সময়টা ফাঁকি দিও না। যতখানি সময় আছে, 24 ঘন্টা তো সম্ভব না, তোমার যতখানি সম্ভব ততখানি পড়তে থাকো। আমি তাহলে এখান থেকেই চলে যাই, আর বেশি কথা না বলি। আল্লাহ হাফেজ। বাকি অংশটুকু তোমাদের সুমাইয়া আপুর কাছে আমি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। ওকে, তোমরা প্রীতি আপুর সাথে অনেক সুন্দর করে ক্লাস করছিলে, আমি তোমাদের কমেন্টগুলোও দেখছিলাম যে সবাই আসলে অলরেডি তোমাদের প্রিপারেশন অনেক ভালো। তোমরা সবাই অলরেডি আপু বলার আগে বা অ্যান্সার দেখানোর আগে তোমরা অ্যান্সার করে ফেলছিলে। আশা করছি আপুর সাথে খুব সুন্দর করে পড়ছো। এখন আপু থাকলে তো আরো ভালো লাগতো, আমারও ভালো লাগতো। আপু চলে গেল, কি আর করবো, এখন আমাদের তো জিনিসটা শেষ করতে হবে, তাই না? তো আমরা চলো একটু তাড়াতাড়ি করে পড়াটা দেখে নেই, ঠিক আছে? আচ্ছা, যারা হচ্ছে আপুর জন্য দুঃখ পেয়ে কান্নাকাটি শুরু করে দিছো, তারাও একটু কানতে কানতে একটু পড়ো, না হলে তো পরীক্ষায় পাশ করা যাবে না, তাই না? তো দেখো, আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা সবকিছুর ক্ষেত্রে এক্সাম্পলগুলো অনেক ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, আমাদের ভাজক টিস্যুর কোষসমূহ কি কি বৈশিষ্ট্য আছে। আমরা দেখো অপশনে দেখতে পাচ্ছি অবিভাজনক্ষম, পুরো কোষ প্রাচীর বিশিষ্ট, আন্তঃকোষীয় ফাঁকবিহীন, সাইটোপ্লাজম স্বল্প। ওকে, আমি একটু দেখে নিই যে তোমরা আমাদের সাথে আসলে কে কে আছো। আমাদের সাথে দেখতে পাচ্ছি আমি পুষ্পিতা ঘোষ আছে, তানজিনা তাজরিন আছে, এদিকে আমি দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর আছে। কি একটা অবস্থা, আমাদের ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত চলে এসেছে, তাই না? মিডনাইট রেইন, মানে রাত হচ্ছে, সাথে মিডনাইট রেইন, প্রিটি লিটল বেবি, বাহ কি সব একটা ব্যাপার স্যাপার। তারপর এর স্পোষণ আছে আমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছি জিহাদ, ভেরি গুড, আঞ্জুয়ারা খাতুন আছে, মাহিম আছে। সো তোমরা আমাকে দ্রুত এটার অ্যান্সারটা বলে দাও। দেখো অলরেডি কিন্তু আমি অ্যান্সার দেখতে পাচ্ছি, আঞ্জুয়ারা বলেছে এটা অ্যান্সার হচ্ছে 1 এর সি। এখন দেখো তাহলে 1 এর সি আন্তঃকোষীয় ফাঁকবিহীন, বাকিগুলো যে হবে না এটা তো বোঝাই যাচ্ছে, কারণ ভাজক টিস্যুর নাম থেকেই বোঝা যায় এই জিনিসটা হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন, তাই না? বিভাজন ক্ষমতা সম্পন্ন। এগুলো দেখতে কেমন হয়? এইরকম এইরকম এইরকম, মাঝখানে নিউক্লিয়াস থাকে, মানে এদের কোষ প্রাচীরটা খুব পাতলা হয়। পাতলা কি দিয়ে তৈরি? ভাজক টিস্যুর কোষ প্রাচীর এটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়। এবং এদের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁকা প্রায় থাকে না বললেই চলে, ঠিক আছে? সাইটোপ্লাজম বেশি থাকে, ঠিক আছে? তারপরে দেখো বিভাজন প্রক্রিয়া অনুসারে নিচের কোনটা ভাজক কলার শ্রেণী বিভাগ নয়, ঠিক আছে? ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ নয়। এখন আমরা জানি বিভাজন প্রক্রিয়া অনুসারে এটাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাস, প্লেট এবং রিব। আর তাহলে শ্রেণীবিন্যাস 9 কোনটা? এটা হচ্ছে ইন্টারক্যালারি। মাস তোমরা মনে রাখবা এটা হচ্ছে সব তলে বিভাজন হয়। তারপরে প্লেটে মনে রাখবা তোমরা হচ্ছে 2টা তলে বিভাজন হয়। আর রিবে তোমরা মনে রাখবা যে একটা তলে বিভাজন হয়। প্লাস এই সবগুলা জিনিসের উদাহরণ বা এক্সাম্পল গুলা কিন্তু তোমাদের লাগবে। আমরা কিন্তু বারবার বলছি যে তোমরা জাস্ট এই একটা এমসিকিউ পড়লে কিন্তু পারবা না, তোমাদের এই এমসিকিউ গুলার টপিক গুলাকে পিক করতে হবে এবং টপিক গুলাকে পিক করে তোমাদের ওইখান থেকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? আমি অলরেডি দেখতে পাচ্ছি পুষ্পিতা অ্যান্সার করেছো, মোজাম্মেল হক অ্যান্সার করেছো, এদিকে ইউটিউবের মানুষজন কি নিয়ে যেন একটা কথা বলছো কিন্তু ওরা অ্যান্সার করছো না। আমাকে একটু বলে দাও যে এগুলো অ্যান্সার কি। তারপর প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি হয় কোনটি থেকে?
প্রাথমিক স্থায়ী টিস্যু। মনে রাখবা স্থায়ী টিস্যু সবসময় ভাজক টিস্যু থেকে তৈরি হয়, ভাজক টিস্যু থেকেই তো সবসময় স্থায়ী টিস্যু তৈরি হয়। তাহলে প্রাথমিক স্থায়ী টিস্যু কোনটা থেকে তৈরি হয়? এটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি হয়। ঠিক আছে, ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর এক্সাম্পল, ক্যাম্বিয়াম কোন ভাজক টিস্যুর এক্সাম্পল? এটা কিন্তু আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পলের মধ্যে পড়ে। অর্থাৎ এমসিকিউ গুলা থেকে আমাদের টেক হোম মেসেজটা কি? আমাদের টেক হোম মেসেজটা হচ্ছে আমাদের ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাসের সবগুলার উদাহরণটা বা এক্সাম্পলটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, কারণ এইখান থেকে বিগত বিভিন্ন বছরে অনেক প্রশ্ন কিন্তু এসেছে। ঠিক আছে, তারপরে দেখো কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। আমরা আগেই একটা পড়লাম যে কোষ বিভাজন কিভাবে হয়, কোন তলে হয়, এটার উপর ডিপেন্ড করে মাস, প্লেট, রিব এই তিনটা ভাগে আমরা ভাগ করেছিলাম। সব তলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায় কোনটার কারণে? প্লেটের কারণে হচ্ছে আয়তন বৃদ্ধি পায়। আর মাসের কারণে কি বৃদ্ধি পায়? তোমরা জানো মাসের কারণে ঘনত্বটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। প্লেটের কারণে আয়তনটা বৃদ্ধি পায়। আর রিবের কারণে দেখবা ওরা বলতেছে যে রিবের কারণে কেমন এক সারি কোষে আবদ্ধ এরকম ধরনের কোষ বা টিস্যু তৈরি হয়। ঠিক আছে, তারপরে আসো নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু থেকে এপিডার্মিস তৈরি হয়? তো দেখো এপিডার্মিস জিনিসটা কি? এপিডার্মিস জিনিসটা হচ্ছে আবরণ। এপিডার্মিস জিনিসটা হলো আবরণ। এখন আবরণ দুই রকম জায়গার হতে পারে, একটা মূলের হতে পারে আর একটা হলো কাণ্ডের হতে পারে। মূলের আবরণকে কি বলা হয়? মূলের আবরণকে বলা হয় এপিব্লেমা। কি বলা হয় আপু ভাইয়ারা? এটাকে বলা হয় এপিব্লেমা। কাণ্ডের যে আবরণ বা এপিডার্মিস এটাকে বলা হয়, ঠিক আছে, কাণ্ডের যে আবরণ এইটাকে মেইনলি বলা হয় এপিডার্মিস। তাহলে এপিডার্মিস কোনটা, এপিব্লেমা কোনটা? এই সবকিছু আসলে কোনটার অংশ? এই আবরণী টিস্যুর অংশ। আবরণী টিস্যু কোনটা? এটা আসলে প্রোটোডার্ম। তো ডার্ম দেখলেই বুঝবা এটা আসলে আমাদেরকে আবরণী বোঝাতে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে প্রোটোডার্ম। ঠিক আছে, ইউটিউবে যারা আছো এই যে সেলিব্রিটিরা একটু আমাদেরকে রিপ্লাই করো যে অ্যান্সার গুলা কি হবে। তোমরা কি যেন নিজেদের মধ্যে একটা কথাবার্তা আলাপ আলোচনা সবকিছু শুরু করে দিয়েছো। দেখতে পাচ্ছি পুষণ অ্যান্সার করেছে, কিন্তু পুষণ আগের দিন আমি দেখলাম ও একটা দারুণ কাজ করে। সেই দারুণ কাজটা কি? ও হচ্ছে একটা অপশনে লেখে এ, পরে লেখে বি, তারপরে লেখে সি, তারপরে লেখে ডি। মানে কোনো না কোনোটা তো আসলে অ্যান্সার হবেই। ঠিক আছে, কোনো না কোনোটা তো আসলে অ্যান্সার হবেই, এরকম কিন্তু করলে হবে না। ঠিক আছে, স্নিগ্ধা কে আবার। তারপরে দেখো উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম এটা কোনটার অংশ? তোমরা দেখো তোমরা যখন ছবিগুলো আঁকছো তখন তোমরা মূল থেকে কি আঁকছো? মূল থেকে ছবিগুলো যখন তোমরা এঁকেছো তখন তোমরা মূল থেকে এঁকেছো কি? মূল থেকে এঁকেছো মূল রোম। আবার কাণ্ডে যে তোমরা কি এঁকেছো? কাণ্ডে যে এঁকেছো কাণ্ডরোম। তাহলে মূল রোম, কাণ্ড থাকবে কাণ্ডরোম। এই জিনিসগুলো কোনটার অংশ? অবশ্যই ত্বকের অংশ। মূল থেকে মূল রোম, কাণ্ড থেকে কাণ্ডরোম, তাই না? তারপরে নিচের কোনটিতে বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুইটা বিশেষ কোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত ছিদ্রপথটি রাতের বেলায় খোলা থাকে? দেখো আমরা জানি যে এখানে কি বলতেছে যে বায়বীয় অংশের ত্বকে আমরা জানি আমাদের যে পত্ররন্ধ্রের চারপাশে দুইটা অর্ধবৃত্তাকার কোষ থাকে। এই অর্ধবৃত্তাকার কোষটার নাম কি? নাম হচ্ছে রক্ষী কোষ। এই রক্ষী কোষে একটা নিউক্লিয়াস থাকে। এটা কিন্তু তোমাদের সিকিউতে আমি দেখাচ্ছিলাম যে পত্ররন্ধ্রের গঠনটা তোমাদের পরীক্ষায় আসে। প্লাস অনেকগুলা কি থাকে? ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে। তো এই পত্ররন্ধ্রটা আমরা জানি পত্ররন্ধ্রটা সবসময় দিনের বেলা খোলা থাকে।
দিনে খোলা থাকে, দিনে খোলা থাকে আর রাতে বন্ধ থাকে। কিন্তু একটা এক্সেপশন আছে, যেখানে এর উল্টা ব্যাপারটা দেখা যায়, পত্ররন্ধ্র দিনে বন্ধ থাকবে, রাতে খোলা থাকবে। সেটা কোনটা? এটা মরুজ উদ্ভিদের ক্ষেত্রে, পাথরকুচির ক্ষেত্রে এটা রাতের বেলায় খোলা থাকে আর দিনে বন্ধ থাকে। আপু ভাইয়ারা বুঝতে পারতেছো? আমি দেখতেছি অনেকে অ্যান্সার দিচ্ছ ই, পি, হ্যাঁ, তো এরকম তো অ্যান্সার দিয়ে কোনো লাভ নাই, তাই না? ঠিক আছে, তো এটা তো হবে না, তাই না? গেল। তারপরে আসো যে নিচের কোন উদ্ভিদে হাইডাথোড বিদ্যমান। দেখো আমি কিন্তু শুধু তোমাদেরকে একটা এমসিকিউই সলভ করাচ্ছি না, আমি তোমাদেরকে সাথে রিলেটেড ইনফরমেশন গুলাও বলে দেওয়ার চেষ্টা করছি। হাইডাথোড মানে কি? হাইডাথোড মানে হলো পানি পত্ররন্ধ্র। হাইডাথোড মানে হচ্ছে পানি পত্ররন্ধ্র। হ্যাঁ, পানি পত্ররন্ধ্রকে ইংলিশে আমরা বলি হাইডাথোড। এখন এইটা দিয়ে কি হয়? এইটা দিয়ে আমাদের যখন মাটিতে অনেক পানির পরিমাণ বেশি থাকে বা আবহাওয়া অনেক বেশি আর্দ্র থাকে, তখন সবুজ পাতার কিনারায় সবুজ পাতার কিনারায় একটু আমাদের পানির মতো জমা হয়, পানির মতো জমা হয়। এই যে পানির মতো জমা হলো, এটা তরল পানি। এই তরল পানির মতো জমা হওয়ার যে প্রক্রিয়া, এই বের হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হলো গাটেশন। যেই প্রক্রিয়ায় আমাদের তরল পানি পাতার কিনারায় জমা হয় সেটাকে বলা হয় গাটেশন। এবং এটার এক্সাম্পল তোমরা মনে রাখবা ঘটক দিয়ে। ঘটক কি? ঘতে হচ্ছে ঘাস, টতে হলো টমেটো আর কতে হচ্ছে কচু। ঘাস, টমেটো এবং কচু, এই তিনটা জায়গায় আমাদের হাইডাথোড পাওয়া যায়। বুঝছো আপু ভাইয়ারা? তারপরে আসো আমাদের পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। এবং মেসোফিল এই জায়গাতেই কিন্তু আমাদের ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়, অর্থাৎ সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়। বুঝছো? তারপরে কোনটি জাইলেম টিস্যুর অংশ না? দেখো জাইলেমের মধ্যে কি আছে? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এখন দেখো ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এখন যে ভেসেলেরই আরেকটা নাম হচ্ছে ট্রাকিয়া। ভেসেলেরই আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে, আর জাইলেম ফাইবার যেটা বলছি সেইটারই আরেকটা নাম হচ্ছে উড ফাইবার। তাহলে কোনটা অংশ নয়? অংশ নয় হচ্ছে সিভ নল। আসলে দেখো এখানে আমরা তো ক্লাস করাচ্ছি, তোমাদের মধ্যে অনেকেই আমাদের সাথে ক্লাস করছো, কিন্তু অনেকেই আছো যারা আসলেই ক্লাসটা করতে চাও এবং এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে যেতে চাও। আবার অনেকেই আছো যারা আসলে এখানে এমনিই আসছো, যে হচ্ছে মানে তোমার কাছে আসলে কোনো কিছু ম্যাটারই করে না, তুমি পড়বা নাকি পড়বা না, কি পড়াচ্ছি না পড়াচ্ছি, নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছো। তা আমাদের ক্লাসটা আসলে ডেডিকেটেড তাদের জন্য যারা কষ্ট করে পড়ার জন্য এখানে আসছো, এবং যারা জীবনটাকে নিয়ে সিরিয়াস, যারা পড়াশোনাটাকে নিয়ে সিরিয়াস। আর বাকি যারা হচ্ছে আসলে পড়ার ধারে কাছেও কোনো কথা বলছো না, তাদের জন্য আসলে আমাদের এই ক্লাসটা না। ঠিক আছে, তো জীবনে আসলে তুমি যেরকম কষ্ট করবা, যেমন পরিশ্রম করবা, তুমি আসলে তোমার ফলটা সেরকমই পাবা। তো আমি আসলে দোয়া করব তোমাদের জন্য, তোমাদেরকে আল্লাহ একটু হেদায়েত দিক এবং তোমরা যেন বুঝতে পারো যে আমাদের জীবনে সময়টা কত বেশি ইম্পর্টেন্ট এবং সময়টাকে ইউটিলাইজ করা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গেল। তারপরে দেখো প্রাইমারি ফ্লোয়েম যে ধরনের কোষ নিয়ে গঠিত হয় না। তো ফ্লোয়েমের মধ্যে কি কি সেল আছে সেটা আমরা যদি মনে করি তাহলে কিন্তু এটা আমরা অ্যান্সার করতে পারবো। তো এটা কি? এটা হচ্ছে বাস্ট ফাইবার। কারণ কি বলছে প্রাইমারি ফ্লোয়েম, আমরা জানি হচ্ছে বাস্ট ফাইবার যেটা, এটা কিন্তু মানে সেকেন্ডারি ফ্লোয়েমের এক্সাম্পল, এটা কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েমের এক্সাম্পলের মধ্যে পড়ে। ঠিক আছে, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? আমরা জানি পাটের আঁশকেই কিন্তু বাস্ট ফাইবার বলা হয়। ঠিক আছে, পাটের আঁশই কিন্তু বাস্ট ফাইবার বলা হয়। তাহলে এটা কোনটা হবে? অবশ্যই কেবলই বললাম বাস্ট ফাইবারটা কি সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুর এক্সাম্পল। তারপরে আসো কুমড়ার কাণ্ডে ভাস্কুলার বান্ডালগুলা কোন ধরনের?
কুমড়ার কাণ্ড, এটা কিন্তু একটা এক্সেপশনের মধ্যে পড়ে আসলে, ঠিক আছে। কুমড়ার কাণ্ডে এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তোমরা জানো যে এই জাইলেম এবং ফ্লোয়েম যখন একই ব্যাসার্ধে অবস্থান করে তখন সেই জিনিসটাকে বলা হয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। এখন ধরো এইটা হচ্ছে জাইলেম, এইটা হলো জাইলেম, এইটা হচ্ছে ফ্লোয়েম, আর মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম, ঠিক আছে। তাহলে একই ব্যাসার্ধে অবস্থান করছে, প্লাস এখানে ক্যাম্বিয়াম আছে। এই জিনিসটাকে আমরা বলবো সমপার্শ্বীয়, 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 ঠিক আছে, সমপার্শ্বীয়। যদি এমন হতো জাইলেমটা মাঝখানে আছে, জাইলেমটা মাঝখানে আছে আর দুই পাশে ফ্লোয়েম আছে, সরি দুই পাশে ক্যাম্বিয়াম আছে আর তার পাশে যে ফ্লোয়েম আছে, তখন আমরা দুই পাশে ক্যাম্বিয়াম থাকার কারণে বলতাম সমদ্বিপার্শ্বীয়, বলতাম সমদ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়। আরেকটা হতে পারে আমার কোনো ক্যাম্বিয়ামই নেই, শুধু জাইলেম আছে আর শুধু ফ্লোয়েম আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে সমপার্শ্বীয়, এটাকে আমরা বলবো হচ্ছে এই যে বদ্ধ সমপার্শ্বীয়, যেহেতু ক্যাম্বিয়াম নাই, আর এটা যেহেতু ক্যাম্বিয়াম আছে এই জন্য আমরা বলবো হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। এইগুলা একটু খেয়াল রেখো, সবগুলার এক্সাম্পল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সবগুলার এক্সাম্পলটা ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে বলছে প্রদর্শিত ভাস্কুলার বান্ডেলটি কোন ধরনের। এখানে দেখো এই একটা রং দিয়ে বোঝাচ্ছে জাইলেম, আরেকটা দিয়ে বোঝাচ্ছে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে জাইলেম ফ্লোয়েম অবস্থান করছে এবং এটা বৃত্তাকারে সাজানো। তাহলে এটা কি, এটা হচ্ছে অডিও। অডিওটা কি হিসেবে দেখা যায়, অডিওটা হচ্ছে মূলে দেখা যায়, অডিওটা মূলে দেখা যায়। তারপরে সেলাজিলেনা উদ্ভিদের নিচে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে। আমরা জানি দুই রকমের জিনিস আছে, একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে কি, মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক। আর লেপ্টোসেন্ট্রিক মানে কি, এটা মানে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তো এই দুইটার কিন্তু এক্সাম্পল তোমাদেরকে পড়তে হবে, এক্সাম্পল তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করছো, আঞ্জুয়ারা, তারপর হচ্ছে রুহামা অ্যান্সার করেছো, মাইমুনা বিনতে নুহা, নিজাম, মোজাম্মেল হক, আইরিন পায়েল, অনেক অ্যান্সার করেছো। তারপরে লাবিব বলেছো, কিছু বলনি। তারপরে হলো আমি আসলে ইউটিউবে তাকিয়ে তেমন কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না, শুধু মারিয়া নামের একটা মেয়ে, ওরই অ্যান্সার দেখতে পেলাম, আর বাটারফ্লাই নামের একজন, তার অ্যান্সার দেখতে পাচ্ছি। লাকি অ্যান্সার করেছো, ঠিক আছে। যারা অ্যান্সার করেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি। দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য, তোমরা যদি আমরা সিকিউ ক্লাসটা করে থাকো, শনাক্তকারী বৈশিষ্ট্য কিন্তু তোমাদের সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে সিকিউ ক্লাসেও বলেছিলাম, তো সেখান থেকে আমরা এই জিনিসটা একটু পড়বো যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে। এটার জন্য একটা নেমোনিকের ব্যাপার ছিল, মূলে মেটাজাইলেম মাঝখানে থাকে, মূলে মেটাজাইলেম মাঝে থাকে। তো ম ম ম দিয়ে তোমরা মনে রাখবা, মূলে মেটাজাইলেম মাঝখানে থাকে এবং মূলের এই গঠনটাকে আমরা বলি হচ্ছে এক্সার্ক। তাহলে কাণ্ডে কি হবে, এর উল্টা, অর্থাৎ কাণ্ডে মেটাজাইলেম প্রাচীরের দিকে থাকে। এই জিনিসটা তোমরা সুন্দরভাবে মনে রাখবা, ঠিক আছে। তারপরে আসো একবীজপত্রীর মূলের অন্তর্গঠনে শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা। এখানে দেখো মূল যেহেতু বলছে, মূলের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের, মূলের ভাস্কুলার বান্ডেল হচ্ছে অডিও প্রকৃতির, আমরা কিন্তু এটা একটু আগেই পড়লাম। তারপরে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনে শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে এই পর্যন্ত যদি তুমি থেমে যাও তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, কারণ লাস্টে বলছে কোনটা ভুল, তার মানে আমরা নেগেটিভ অ্যান্সারটা নিব, তাই না। মূলের ক্ষেত্রে অধোতক আছে, আমরা জানি মূলে দুইটা জিনিস থাকে না, মূলে দুইটা জিনিস থাকে না, কি, একটা হচ্ছে মূলে কিউটিকল থাকে না, মূলে কিউটিকল থাকে না, কিউটিকল থাকে না, আর আমাদের অধোতক বা হাইপোডার্মিস এটাও থাকে না, অধোতক বা হাইপোডার্মিস এটাও থাকে না, ঠিক আছে।
তো দেখো এখানে একটা জিনিস যে তোমরা এখানে এইচএসসির পরে তোমাদের অ্যাডমিশনের ভর্তি যুদ্ধটা শুরু হয়ে যাবে এবং আমাদের তরফ থেকে তোমাদের জন্য ভার্সিটি এ ইউনিটের যে অ্যাডমিশন কোর্স এইটা কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং এই কোর্সটা কেন তোমাদের জন্য স্পেশাল, এই কোর্সটা তোমাদের জন্য এই জন্য স্পেশাল কারণ এখানে শুরুতে আমরা বেসিক টু অ্যাডভান্স যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় এই সম্পর্কিত কিছু ক্লাস নিব। এটা তোমাকে কি হেল্প করবে, তুমি যদি এইচএসসিতে কোনো জায়গায় ল্যাকিংস রেখে যাও সেই জায়গাটা তোমাকে কভার করতে হেল্প করবে। তারপরে আমরা ক্লাস নিব ভার্সিটি স্পেসিফিক কিছু ক্লাস, এবং এই ভার্সিটি স্পেসিফিক যে ক্লাসগুলো এই ক্লাসগুলোতে তুমি এমনভাবে প্রিপেয়ার নিজেকে করতে পারবা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের দেশে প্রায় 22টি প্লাস ভার্সিটির জন্য তোমার পড়াশোনাটা খুবই কমপ্লিট হয়ে যায়। তো যারা আসলে এই দিকে যেতে ইচ্ছুক তারা আমাদের ভার্সিটি কোর্সে এনরোল করতে পারো। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে দাঁড়াও 1 মিনিট। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যে কোর্সটা আছে কোর্সের টোটাল ফি হচ্ছে আমাদের এই কোর্সের টোটাল ফি হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। এখন এই কোর্সে তুমি যদি আমার একটা প্রোমো কোড ইউজ করো যে এইচএসসি, দেখাই তোমাদেরকে একটু ব্যাপারটা, সো এখানে তোমরা যদি এই প্রোমো কোডটা ইউজ করো আমার, সেটা হচ্ছে সুমাইয়া 20, তাহলে এখানে তোমরা ডিসকাউন্ট পাবে এবং তখন তোমাদের এইটার প্রাইস হয়ে যাবে 3,200 টাকা। সো তোমরা যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও এবং এই কোর্সে এনরোল করতে চাও তারা অবশ্যই এই প্রোমো কোডটা ইউজ করে ভর্তি হয়ে যেতে পারো। আমি জানি তোমাদের পরীক্ষার আগে এই অ্যাডভার্টাইজিংগুলো তোমাদের হয়তো ভালো লাগবে না, বাট তারপরেও এখন পরীক্ষার মধ্যে জানলে তারপরে তুমি সামনে জিনিসগুলোকে কাজে লাগাতে পারবা, ঠিক আছে। সো আশা করছি তোমরা আসলে এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করবা। সো আমরা পরেরটাই চলে যাই যে ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য কি। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য কি, এটা একটা বহু নির্বাচনীর মধ্যে আমাদের একটা প্রশ্ন যেখানে বহুপদী আমরা দেখতে পাচ্ছি। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে কোষের নিউক্লিয়াস বৃহৎ ঘন সাইটোপ্লাজম যুক্ত নাকি আন্তঃকোষীয় ফাঁকা থাকে না, কোষগুলো আয়তাকার। তো দেখো এইটা কিন্তু আমাদের ভাজক টিস্যুর মধ্যে পড়ে, আমাদের সেকেন্ড পার্শ্বীয় যে ভাজক টিস্যু তার মধ্যে পড়ে। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের সাথে মিল রেখে তোমরা কিন্তু এটা অ্যান্সার করতে পারবা। তো এটা কিন্তু আমরা জানি ভাজক টিস্যুর সবগুলা বৈশিষ্ট্যের সাথে এটা মিলে যায়, ঠিক আছে, এইটাই। হ্যাঁ হ্যাঁ, নম্রতা বলেছে এটা পিডিএফ দিয়ে, অবশ্যই পিডিএফ দিব। হ্যাঁ বলো শেখ আল সাকিব, কি বলতে যাচ্ছ বলো। আচ্ছা দেখো, এবার বলছে যে চিত্রের ভাস্কুলার বান্ডেলটা কোন ধরনের, চিত্রের ভাস্কুলার বান্ডেলটা কোন ধরনের, তোমরা একটু বলো দেখি এই ভাস্কুলার বান্ডেলটা কোন ধরনের। যদিও এখানে আসলে পুরাপুরি কিন্তু বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে অরিও ধরনের। হ্যাঁ অরিও ধরনের, কারণ এটা হচ্ছে মূল, যেহেতু এখান থেকে মূল আছে, কোনো হাইপোডার্মিক্স নেই বা অধোতক নেই। দেখো এখানে হচ্ছে মূল রোমগুলা দেখা যাচ্ছে, তারপরে আমাদের কর্টেক্স চলে এসেছে, কোনো অধোতক নেই। প্লাস এখানে দেখো এই যে ভাস্কুলার বান্ডেলগুলো কিন্তু পরপর হচ্ছে এখানে সাজানো, যদিও চিত্রটা আরেকটু দিলে আমাদের বুঝতে আরো একটু সুবিধা হতো, ঠিক আছে। তারপরে দেখো বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ এখানে কোথা থেকে প্রশ্ন দিয়েছে দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে, ঠিক আছে। বদ্ধ সমপার্শ্বীয় এটা দেখা যায় কাণ্ডে, তাহলে কাণ্ডে তো অবশ্যই কিউটিকল থাকবে।
তো এটা আগেই বাদ, যে কাণ্ডে তো কিউটিকল থাকবে, তাই না? এটাই। তারপরে এই জিনিসগুলো তোমরা জাস্ট যখন পিডিএফটা পেয়ে যাবে এগুলো একটু দেখে নিও। সিকিউ সম্পর্কে আমি এখন আর তেমন কিছু বলবো না, যেহেতু আমাদের সিকিউ এর হচ্ছে আমাদের ক্লাস অলরেডি হয়ে গেছে। সো সিকিউ এর ক্লাসটা তোমরা একটু দেখবা, এখান থেকে কোয়েশ্চেনগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? তারপরে আসো আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এ বলছে কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো করে পড়তে হবে, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলা, তো এটা আমরা কিভাবে মনে রাখি, এটা আমরা হচ্ছে MGK ক্যাফে ফর নাইস চপস, এটা দিয়ে মনে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট মনে রাখার ছন্দ, ঠিক আছে? এটা। তারপরে দেখো নিচে কোনটির অভাবে উদ্ভিদের পাতা এবং ফল ঝরে পড়ে? বোরন, পটাশিয়াম, ফসফরাস, সালফার। বোরন, পটাশিয়াম, ফসফরাস, সালফার। ওকে, তাহলে এটা হচ্ছে ফসফরাসের অভাবে আমাদের পাতা এবং ফলটা ঝরে পড়ে। উদ্ভিদ দ্বারা কোন অ্যানায়নটি সবচেয়ে দ্রুত শোষিত হয়? উদ্ভিদ দ্বারা কোন অ্যানায়নটি সবথেকে দ্রুত শোষিত হয়? তোমরা মনে রাখবা যে নাইট্রেট এটা সবথেকে দ্রুত শোষিত হয়, আর ক্যালসিয়াম, পটাশিয়াম আর নাইট্রেট এই দুইটা সবথেকে দ্রুত শোষিত হয়, আর ক্যালসিয়াম সালফেট এই দুইটা ধীরে ধীরে শোষিত হয়, এই দুইটা হচ্ছে ধীরে শোষিত হয়, ঠিক আছে? এই দুইটা আমরা মনে রাখবো। তারপরে বলেছে যে কোষ রসে H+ আয়নের পরিবর্তে কোন আয়ন প্রবেশ করে? H+ আয়নের পরিবর্তে কোন আয়ন প্রবেশ করে? দেখো এটার একটা পজিটিভ চার্জ আছে, অবশ্যই যার একটা পজিটিভ চার্জ এমন কেউই ওর পরিবর্তে প্রবেশ করতে পারবে, তাহলে পটাশিয়াম হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ? ব্যাপক প্রবাহ, আয়ন বিনিময়, লেসিথিন বাহক, ডোনান্ট সাম্যাবস্থা। এখানে কোনটা সক্রিয় পরিশোষণ, কোনটা নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ, এই সবগুলার তোমাদের হেডলাইনটা অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা এমসিকিউটা ঠিকমতো অ্যান্সার করে আসতে পারবে না, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের ব্যাপক প্রবাহ, আয়ন বিনিময়, লেসিথিন বাহক, ডোনান্ট সাম্যাবস্থা এগুলোর মধ্যে আমাদের অ্যান্সারটা দেখে নিতে হবে, হ্যাঁ? তারপরে দেখো উদ্ভিদের প্রধান প্রচ্ছদন অঙ্গ। কোনো যদি অ্যান্সার তোমাদের কাছে মনে হয় যে না আপনার সাথে আমরা একমত না, এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে একটু চেক করা ট্রাই করি যে তোমরা আলটিমেটলি যে ভুলগুলা ধরতে পারো কিনা, ঠিক আছে? ভুলগুলা ধরতে পারো কিনা, ঠিক আছে? এটা যেমন লেসিথিন বাহক কিন্তু না, এটা কিন্তু অনেকে তোমরা ঠিক অ্যান্সারটা ধরতে পেরেছো, অনেকে আবার ধরতে পারো নাই, ঠিক আছে? তারপর দেখো উদ্ভিদের প্রধান প্রচ্ছদন অঙ্গ কোনটি? উদ্ভিদের প্রধান প্রচ্ছদন অঙ্গ আমরা জানি পাতা, ঠিক আছে? আমরা জানি পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন আছে, কিউটিকুলার প্রচ্ছদন আছে এবং লেন্টিকুলার প্রচ্ছদন আছে, ঠিক আছে? ঠিক আছে, এখন সবথেকে বেশি প্রচ্ছদন কোনটার মাধ্যমে হয়? পাতার মাধ্যমে সবথেকে বেশি প্রচ্ছদনটা হয়, 90 থেকে 95%। তারপরে উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তর থেকে বাষ্পাকারে বাইরে নির্গত হয়, তাকে বলা হয় কি? তো দেহ থেকে অতিরিক্ত পানি যখন বাষ্পাকারে বাইরে বের হবে তখন এটার নাম হচ্ছে প্রচ্ছদন। যদি এটাকে বলতো তরল আকারে বের হবে তখন আমরা বলতাম হচ্ছে গাটেশন। যদি বলতো তরল পানি বের হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এটাকে বলা হয় গাটেশন। ঠিক আছে? তারপর দিনের বেলায় আলোক বর্ণালীর কোন অংশ রক্ষীকোষের রিসেপ্টরকে উদ্দীপ্ত করে? এটা মনে রাখবো সবসময়, রক্ষীকোষকে মানে উদ্বুদ্ধ করে কোনটা? উদ্বুদ্ধ করে হলো আমাদের আলোক বর্ণালীর নীল অংশটা। কোন বিজ্ঞানী প্রচ্ছদনকে নেসেসারি এভিল বলেছেন? এটা হচ্ছে বিজ্ঞানী কার্টিস বলেছেন। এগুলো কিন্তু সরাসরি বইয়ের লাইন থেকে এমসিকিউ, ঠিক আছে? তোমরা আশা করি এগুলা সবাই পারো। আমি দেখতে পাচ্ছি হুমায়রা আনসার করছে, নিজামউদ্দিন, স্বাধীন, এই পাশে দেখতে পাচ্ছি ইমরান হোসেন, তারপর মারিয়া, সৌরভ, তারপরে তাহসিন, ওকে অনেকে অ্যান্সার করছো, তাবাসসুমা,
একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থ অধিক ঘন স্থান থেকে যদি কম ঘন স্থানের দিকে যায় তাহলে এটাকে বলা হয় ব্যাপন। বেশি থেকে কমের দিকে যদি যায় সেই ব্যাপারটাকে আমরা বলবো হলো ব্যাপন। এবং এই জিনিসটা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে হতে হবে। নিম্নে কোন বিক্রিয়ার সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়? এটা তো একটা প্লের বাচ্চাকে দিলেও এখন পারবে। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় চালক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তারপরে দেখো আবার সেম জিনিস, আর এক কথা বলে তোমাদের সময় নষ্ট করব না। নিচের কোনটি জারিত হয়? নিচের কোনটি জারিত হয়? তোমরা দেখো কোনটা জারিত হয়। আমরা জানি পানিটা মেইনলি জারিত হয় এবং আমাদের যে কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু বিজারিত হয়। কোন প্রসেসে? চালক সংশ্লেষণ প্রসেসে, ঠিক আছে। তারপরে বলছে কোন আলোতে চালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়? আলোক বর্ণালীর লাল আলোতে, যদি একক আলো বলে তাহলে লাল আলো হবে, যদি একসাথে অনেকগুলা বলে তাহলে হচ্ছে বেনি কলা, বেগুনি, নীল, কমলা, লাল, ঠিক আছে। পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য? ক্লোরোফিলের সবথেকে মূল উপাদান কোনটা? মূল উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। সো এটা আমরা সবসময় মনে রাখবো। চালক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোথায়? আলোক পর্যায় কোথায় হয়? দেখো আলোক পর্যায়ে এই যে থাইলাকয়েড গুলো ছিল, থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড মিলে গ্রানা তৈরি করে। থাইলাকয়েডের ভিতরে আমাদের ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে, ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে। তো এই জায়গাটা যেই কিন্তু আমাদের আলোক পর্যায়টা সংঘটিত হবে, অর্থাৎ কোথায় হয়? এটা হচ্ছে থাইলাকয়েডে হয়। তারপর ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিকে ব্যবহার করে এডিপি থেকে এটিপি সৃষ্টির যে প্রক্রিয়া এটাকে কি বলা হয়? এডিপি থেকে এটিপি অর্থাৎ এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট দুইটা মিলল, এখানে আমাদের কাজ করবে ক্লোরোফিল, ঠিক আছে। আর হচ্ছে আমাদের সূর্যালোক কাজ করবে। এই প্রসেসটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হওয়ার, আলোর উপস্থিতিতে ফসফেট যুক্ত হওয়ার যে প্রসেস সেইটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তারপরে দেখো C3 উদ্ভিদে কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটা? C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে আমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে C4 যেই পর্যায়ে আছে সেখানে মূলত স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ। সেম ধরো এই প্রশ্নটাই চলে আসলো, C4 কেবলই বললাম, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিচের কোনটি C4 উদ্ভিদ? C4 উদ্ভিদ আমাদের পরিবেশে বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে C3, ঠিক আছে, C3। তাহলে দেখো C3 বেশিরভাগ উদ্ভিদ, তাহলে এখন C4 উদ্ভিদ আমাদের কোনটা? এখানে আমরা এক্সাম্পল গুলো পড়বো। এছাড়া আম, ধান, গম, আশেপাশে যত উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ সেই জিনিসটা হচ্ছে আমাদের C3 উদ্ভিদের এক্সাম্পল, ঠিক আছে। C3 চক্রের কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম কোনটা? C3 চক্র যখন তোমরা দেখবা তো তোমরা দেখবা যে কার্বন ডাই অক্সাইডকে আমরা রাইবোলোজ অন 5-বিসফসফেট এটার সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করতে হয়, এবং এই যুক্ত করার যে প্রসেস, এই যুক্ত করার প্রসেসকে বলা হয়, যুক্ত করার প্রসেসে যেই এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে রুবিস্কো। তার নাম কি? তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। তারপরে দেখো কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস কথাটার মানে হচ্ছে গ্লুকোজের ভাঙন। যেই প্রসেসে গ্লুকোজটা ভেঙে আমাদেরকে শক্তি দিবে সেই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস আমাদের শ্বসনের প্রথম ধাপ এবং এটা সবাত এবং অবাত শ্বসনের একটা অভিন্ন ধাপ। এটা কোথায় ঘটে? এটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। এটা সাইটোপ্লাজমে ঘটে। এবং শ্বসনের বাকি যেই ধাপগুলো আছে সেই বাকি ধাপগুলো কোথায় ঘটে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় ঘটে। উদ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে চালক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কোনটি? সবগুলোর ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার আমরা অনেক ভালো করে পড়ব। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালক সংশ্লেষণ সব থেকে বেশি ভালো হয়। কিন্তু তোমরা মনে রেখো যে যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কম হয় বা তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয় তখন চালক সংশ্লেষণের পরিমাণ কমে যায়।
সিকিউ লেখার সময় এগুলো কাজে লাগবে। যদি তাপমাত্রা 0 ডিগ্রি হয় অথবা 45 ডিগ্রি সেলসিয়াস হয় তখন সালোক সংশ্লেষণ একেবারে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, কত তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি? অলরেডি আমরা এটা পড়াইছি, 30 থেকে 35। তারপরে দেখো এটা মানে তোমার অপটিমাম টেম্পারেচার যদি 22 থেকে 35 কখনো অপশনে না থাকে তখন তোমরা অ্যান্সারে দিবা 30 থেকে 35। ঠিক আছে, তারপরে দেখো প্রধান শ্বসনিক উপাদান কোনটি? প্রধান শ্বসনিক উপাদান তোমরা যখন শ্বসন লিখো, গ্লাইকোলাইসিস লিখো, গ্লুকোজ দিয়ে শুরু করো না, তাহলে শর্করাই সবসময় আমাদের প্রধান শ্বসনিক উপাদান। প্রধান শ্বসনিক উপাদান বললে সবসময় শর্করা বা গ্লুকোজ হবে। গ্লাইকোলাইসিসে সরাসরি কত অণু এটিপি তৈরি হয়? গ্লাইকোলাইসিসে সরাসরি কত অণু এটিপি তৈরি হয়? 4 অণু। কিভাবে সরাসরি কথাটার মানে কি? মানে হচ্ছে জাস্ট এটিপি তৈরি হলো, এইটা হচ্ছে সরাসরি এটিপি তৈরির প্রক্রিয়া। কিন্তু যদি তোমার NADPH তৈরি হয়, NADPH2 তৈরি হলো বা FADH2 তৈরি হলো, এইগুলা যদি তৈরি হয় এটা থেকে পরবর্তীতে তো এটিপিতে কনভার্ট তুমি করবা, এইটাকে আমরা কিন্তু সরাসরি বলবো না। এটা মোট এটিপির কাউন্টে যাবে, কিন্তু এইটা কিন্তু সরাসরি বললে এটা আমরা কাউন্ট করতে পারবো না। সরাসরি বললে আমাদের দেখতে হবে যে জাস্ট এটিপি, এটা কিন্তু হবে না। সরাসরি বললে সরাসরি এটিপি তৈরি হচ্ছে কোনটায়, সেটা হচ্ছে অ্যান্সারে তোমাকে দাগাতে হবে। ঠিক আছে, সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি? আমরা একটু আগেই বললাম শ্বসনের 4টা ধাপ আছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, তারপরে ক্রেবস সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, এর মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন হতে অক্সিজেনের কোনো দরকার হয় না, এই জন্য এইটা সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুইটারই অভিন্ন একটা পর্যায়। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? আমাদের শ্বসনে গ্লাইকোলাইসিস বাদে বাকি সব ধরনের যে বিক্রিয়া হয় সেটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ায় ঘটে। অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি তৈরি হয়? অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি তৈরি হয়? আমরা জানি 2 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, তারপরে সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার কত? গ্লুকোজের শ্বসনিক হার সবসময় 1। তারপরে হচ্ছে C4 উদ্ভিদ কোনটা? আখ, ভুট্টা, গম, এগুলো তো তোমরা পারো অ্যান্সার, সবগুলাই হবে। এ তো দেওয়া নাই, এটা হলো গেল, আবার এটা চলে আসে শেষ। সিকিউ গুলা আমরা তো অলরেডি পড়িয়েছি, সিকিউ গুলা কিন্তু আবার বলছি না। ওকে যাক, এতক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবের মানুষজন একটু অ্যান্সার দেওয়া শুরু করেছে তাদের নিজস্ব খোঁজ গল্প শেষ করে। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি তাবাসসুমা চৌধুরী অ্যান্সার করছে, তারপরে ইমরান, পুষণ অ্যান্সার করছে, মারিয়া অ্যান্সার করছে, ইমরান অ্যান্সার করছে, এদিকে আনজোয়ারা খাতুন, রুহামা রহমান অ্যান্সার করছে। ওকে, আমরা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারে এমসিকিউতে চলে যাই। ওকে, টিস্যু কালচারের জনক কে? টিস্যু কালচারের জনক হচ্ছে গটলিয়েব হ্যাবারল্যান্ড। তারপরে আসো, টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন যে ভ্রূণ সেইটাকে কি বলা হয়? উৎপন্ন ভ্রূণকে বলা হয় সোমাটিক এমব্রায়ো। সোমাটিক এমব্রায়ো। তারপরে মেরিস্টেম কালচারের উদ্দেশ্য কি? এটা খুবই ইম্পর্টেন্ট। মেরিস্টেমে কখনো কোনো রোগ জীবাণু থাকে না, এই জন্য রোগমুক্ত চারা উৎপাদন করা হচ্ছে মেরিস্টেমের কাজ। কোন ধরনের মিলনকে সাইব্রিড বলা হয়? সাইব্রিডের এই সাই থেকেই মনে রাখবা যে সাইটোপ্লাজমের মিলনকে, সাইটোপ্লাজমের সাথে সাইটোপ্লাজমের মিলন, এইটাকে বলা হয় সাইব্রিড। ঠিক আছে, তারপরে আসো যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যেই নতুন জীব তৈরি হয় সেটাকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ, অথবা এটাকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমও বলা হয়, অর্থাৎ জিএম ফুডও বলা হয়। তারপরে আসো যে উপরের চিত্রটির নাম কি? উপরের চিত্রটাতে আমরা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা দেখতে পাচ্ছি, যেখানে ইকোলাই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড আছে, এই প্লাজমিড এর মধ্যে আমাদের
কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই প্রসেসের নাম কি? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাজমিড ডিএনএ এর কর্তিত অংশ টার্গেট ডিএনএ তে জোড়া লাগানো। তোমরা মনে রাখবা যে জোড়া লাগানো, এই নাম হচ্ছে, এনজাইমের নাম হচ্ছে লাইগেজ। লাইগেজ, ঠিক আছে। আর কাটার জন্য কোন এনজাইম? কাটার জন্য এনজাইম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অথবা রেস্ট্রিকশন এনজাইম। তারপরে আসো পিসিআর এর সঠিক পূর্ণরূপ কি? পিসিআর এর সঠিক পূর্ণরূপ হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সোনালী ধানে কোন ধরনের ক্যারোটিন থাকে? ভিটামিন এ থাকে। ভিটামিন এ কে আমরা বলি বিটা ক্যারোটিন। ইন্টারফেরন কোন ধরনের পদার্থ? ইন্টারফেরন নিজে একটা প্রোটিন জাতীয় পদার্থ এবং এটা কোন ধরনের প্রোটিন? এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। কোন প্রোটিন? গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। এবং ইন্টারফেরন কিসের বিরুদ্ধে কাজ করে? এটা হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। তারপর বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়? বিটি এই নামটাই আসছে ওই অণুজীবের নাম থেকে। বি আর টি দেখবা তাহলেই পারবা। ব্যাসিলাস থারিনজিয়েনসিস। ব্যাসিলাস অনেকে থুরিনজিয়েনসিসও বলে, ঠিক আছে। তারপরে দেখো টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায় কি? দেহজ ভ্রূণ, হ্যাপ্লয়েড উদ্ভিদ, নতুন প্রকরণ। এখানে আসলে নতুন প্রকরণটা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করতে পারি। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করতে পারি, বুঝতে পারছো? তারপরে আসো টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? বিভাজনক্ষম নতুন চারা উৎপন্ন করা, রোগমুক্ত নতুন চারা উৎপন্ন করা, নতুন ধরনের টিস্যু সৃষ্টি করা। অবশ্যই নতুন ধরনের কিছু টিস্যু কালচারে হবে না, এটা আগের মতো জিনিস হবে। বাকি দুইটা হচ্ছে আমার অ্যান্সার। প্লাজমিডকে জিন প্রকৌশলের প্রধান ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। প্লাজমিডের বৈশিষ্ট্য কি? প্লাজমিডের বৈশিষ্ট্য এগুলা ডিএনএ গঠিত স্বতন্ত্র জেনেটিক বস্তু, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন ক্ষমতা সম্পন্ন, অন্য জীবের ডিএনএর সাথে সমন্বয় করতে অক্ষম। অক্ষম তো আসলে না, এটা তো সক্ষম। আমরা তো দেখছি যে প্লাজমিডটাকে কেটে আমরা অন্য ডিএনএর অংশটা লাগাই, তাই না? তাহলে এই লাস্টেরটা অবশ্যই অক্ষম হবে না, এটা কিন্তু সক্ষম হবে, ঠিক আছে। বলো অলরেডি আসলে যারা অ্যান্সার করছে, আমি শুরু থেকে এসে দেখছি যারা অ্যান্সার করছে এখনো তারাই অ্যান্সার করছে। সো ইনশাল্লাহ যারা কষ্ট করে আসলে অ্যান্সার করছো, কষ্ট করে পড়াশোনা করছো, এফোর্ট দিচ্ছ, তাদের অ্যান্সারটাও সঠিক হোক এবং তাদের পড়াটাও অনেক বেশি মজবুত হোক। এত মজবুত হোক যেন তাদের পরীক্ষায় তারা অনেক বেশি ভালো করতে পারো, ঠিক আছে। চিত্রের এই অংশের নাম কি? এটা আমরা অলরেডি একটা এমসিকিউতে দেখিয়েছিলাম। রিকম্বিনেন্ট, এই এটা হচ্ছে কাঙ্ক্ষিত। এই যে অংশটা, এই অংশ বলতে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ। আর যদি বলতে এই পুরা জিনিসটা কি, তখন আমরা অ্যান্সার করতাম রিকম্বিনেন্ট ডিএনএ, ঠিক আছে। তারপরে দেখো বি এর প্রয়োগ কি? বি এর প্রয়োগ হচ্ছে টিকা উৎপাদন করা যায়, মানব ইনসুলিন উৎপাদন করা যায়, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়, সবগুলোই করা যায়। সুপার রাইসে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ থাকে। ভিটামিন এ এর অন্য নাম কি? এটা হচ্ছে বিটা ক্যারোটিন। এটা হচ্ছে বিটা ক্যারোটিন। তানভীর হ্যালো। তারপরে পুষণ কি বলছো তুমি? তারপরে আসো যে বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হয়? এটা হচ্ছে ডিএনএ প্রোব ব্যবহার করে শনাক্ত করা হয়। ডিএনএ প্রোব ব্যবহার করে। জিএমও মানে কি? জিএমও মানে অলরেডি বলে ফেলছি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মডিফিকেশন না কিন্তু, এটা মডিফাইড, ঠিক আছে। তারপরে আসো আমাদের হচ্ছে সিকিউ চলে আসছে, অর্থাৎ আমাদের মোটামুটি কিন্তু তোমাদের যত এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করেছি। এবং একটা ব্যাপার হলো, এই জায়গায় তোমাদের যেটা দরকার সেটা কি বলতো? এই জায়গায় যেটা দরকার সেটা হচ্ছে তোমার এমসিকিউ। এটা কিন্তু জাস্ট পড়লেই হবে না, তোমাদের পুরা জায়গাটা থেকে এই এমসিকিউ গুলা বাদেও যত এর আশেপাশের জিনিসপত্র আছে, এই যে যত এমসিকিউ আমরা করলাম, জাস্ট নট দিস এমসিকিউ, বরং তোমরা এই টপিকগুলাকে ফলো করবা, এই টপিকগুলাকে ফলো করবা,
টপিকগুলোকে ফলো করবা, ঠিক আছে? টপিকগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে তোমাদের একটা প্রিপারেশন হবে। বাট তোমরা যদি জাস্ট এই তো মনে করো যে আমি খালি এই আপুরা এই কয়টা এমসিকিউ পড়াইছে, আমরা শুধু এই কয়টা এমসিকিউ পড়ে পরীক্ষার হলে চলে যাব, তাহলে কিন্তু কোনোভাবেই হবে না, ঠিক আছে? তাহলে কোনোভাবেই হবে না। তাবাসসুম লিখেছে যে আপু কমেন্ট কি বন্ধ করে দেওয়া যায় না, অনেক ডিস্টার্ব হয় এদের জ্বালায়। অ্যাকচুয়ালি আসলেই আমার মনে হলো যে তোমরা অনেকেই আছো যারা কমেন্ট করো কিন্তু আননেসেসারি কমেন্ট। তোমরা যখনই কোনো প্ল্যাটফর্মে পড়াশোনার জন্য আসবা, পড়াশোনা রিলেটেড কোনো প্ল্যাটফর্মে আসবা, তখন অবশ্যই একটা পড়াশোনার মন মানসিকতা নিয়েই আসবা। প্লাস দেখো এখন তো একদম পরীক্ষার আগের সময়, এই সময়টাকে কোনোভাবে নষ্ট করা যাবে? কোনোভাবে নষ্ট করা যাবে না। তোমাদের এই এইচএসসির টাইমটা এত এত বেশি ইম্পর্ট্যান্ট, এত বেশি ইম্পর্ট্যান্ট। তুমি ধরো তুমি যদি ক্লাস 2-তে পড়তা, ক্লাস 3-তে পড়তা, 4-এ পড়তা, 5-এ পড়তা, তখন কিন্তু তোমার একটা রেজাল্ট যদি খারাপ হতো তাহলে তোমার ওই রেজাল্টটা দিয়ে খালি ওই ক্লাসটাতেই তোমার রেজাল্টটা খারাপ হচ্ছে, শেষ। কিন্তু পরবর্তীতে কিছু হতো না। কিন্তু ইন্টারের যদি তোমার প্রিপারেশনটা খারাপ হয়, ইন্টারে যদি তোমার পরীক্ষাটা খারাপ হয়, এটা একাধারে তোমার এইচএসসি-তে একটা খারাপ রেজাল্ট করবে, যেটা তোমার জীবনের অনেক বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। একই সাথে এই প্রিপারেশন দিয়ে তো তোমাকে অ্যাডমিশনও সার্ভাইভ করতে হবে, তাই না? এই অ্যাডমিশন সার্ভাইভ যদি তুমি করতে পারো তাহলেই সামনে তোমার একটা ব্রাইট ফিউচার ওয়েট করতেছে। আর যদি তুমি অ্যাডমিশনটা সার্ভাইভ করতে না পারো তাহলে কিন্তু তোমার সামনে জীবনটা যদি এখানে থাকে এরকম ধপাস করে পড়ে যাবে, ঠিক আছে? তো আমরা চাই না কেউ যে আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটুক যেটা আমার জীবনকে নিচে নামায় ফেলবে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিচে নামায় ফেলবে, আমার প্যারেন্টসরা আমাকে নিয়ে একটা গর্ব করে কথা বলতে পারবে না। এটা তো আমরা কেউ চাই না। কেউ চাই বলো? তো এই জন্য যেহেতু তোমাকে বুঝতে হবে তোমার জীবনের ভাইটাল টাইম কোনটা, তোমার জীবনের খুব ইম্পর্টেন্ট টাইম কোনটা, ইম্পর্টেন্ট টাইমকে সেরকম ইম্পর্টেন্স দাও। জীবনে দেখবা যে সবকিছু ফিরে গেলে, মানে যদি কোনো তোমার হাতছাড়া হয়ে যায়, সেই জিনিসটা তুমি আবার ফিরে পাবা। যেই জিনিসটা ফিরে পাবা না, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে সময়, ঠিক আছে? সময়টা কেন ইম্পর্টেন্ট? এই জন্যই ইম্পর্টেন্ট কারণ আজকে তুমি ধরো 2 মিনিট পড়লা না, 2 ঘন্টা পড়লা না, 3 ঘন্টা পড়লা না, এই টেনশনে দেখবা পরের 1 ঘন্টাও ঠিক মতো পড়া হবে না, ঠিক আছে? সো যেহেতু আমরা সবাই চেষ্টা করতেছি তোমাদের জন্য যেন তোমরা ভালো করতে পারো, তোমাদের প্রিপারেশনটা ভালো হয়, তোমাদের যদি A+টা আল্লাহ না করে কোনোভাবে মিস না যায়, এইটাই কিন্তু আমাদের সবার চেষ্টা, তাই না? তাহলে তোমাদের নিজেদের যদি সেই চেষ্টাটুকু না থাকে তাহলে কিভাবে তোমরা ভালো করবা? বুঝতে পারছো? ঠিক আছে। সিন্তু বিশ্বাস বলেছো যে আপু তো খুলনা থেকে পড়াশোনা করেছেন, কিভাবে পড়েছেন, কোথায় ভালো কোচিং পাওয়া যায়? ওকে, তুমি আমাকে একটা ইনবক্সে নক দিও, আমি তোমাকে বলে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এটাই। হ্যাঁ, তো দেখো তোমরা যারা শুরু থেকে ধৈর্য ধরে আসলে ক্লাসটা করেছো তাদেরকে তো অবশ্যই আমার তরফ থেকে অনেক থ্যাঙ্কস, তাদের জন্য অনেক দোয়াও থাকবে। কিন্তু দিন শেষে তুমি তোমার সময়টা কাজে লাগালে তুমি নিজেকেই হেল্প করেছো। আর যদি তুমি নিজের সময় নষ্ট করো, এটা কিন্তু আমার কোনো কিছু খারাপ হয়নি, বরং তোমার সময়টা তুমি নষ্ট করেছো, এর প্রতিদানটা তুমিও পাবা, তুমিই পাবা, আমার কিন্তু কিছু না, তাই না? তো সবাই পড়াশোনা করো, ভালো মতো পড়াশোনা করো, সময়গুলোকে কাজে লাগাও। তোমাদের জীবনে এখনের সময়টা প্লাস সামনে ভর্তি যুদ্ধ, দুইটা সময় অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকলো। এবং যে কোনো পরীক্ষার আগ পর্যন্ত বলো, পরীক্ষা হয়ে যাওয়ার পরে বলো, পুরা টাইমটাতে আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে আছি। তোমাদের জন্য অনেক দোয়া থাকবে, তোমাদের জন্য সব রকম সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমরা ফুললি প্রিপেয়ার। তোমরা জাস্ট আমাদেরকে জানাও আমাদের কাছ থেকে তোমরা কি চাচ্ছ না চাচ্ছ, ঠিক আছে? তো তোমাদের আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও, সবার পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।